রেকর্ড করতেছি আমি। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে সেম একটা প্রজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করেন, আমরা তো এতদিন পর্যন্ত জাভা স্ক্রিপ্ট এটা সিলেক্ট করছিলাম। এখানে হচ্ছে আরও 3টা ভেরিয়েন্ট আছে। টাইপ স্ক্রিপ্টটাতে পরে যায়। টাইপ স্ক্রিপ্ট হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা সুপার কিছু বলতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে একটা দেখেন রিয়েক্ট কম্পাইলার আছে আর একটা এসডাব্লিউসি আছে। তো আমরা যদিও বা এতদিন ধরে জাস্ট উইথাউট রিয়েক্ট কম্পাইলার অথবা এসডাব্লিউসি এটা ছাড়াই করতেছিলাম। তো আজকে হচ্ছে আমরা ঠিক সেম আগের মতোই জাস্ট জাভা স্ক্রিপ্ট দিয়ে করব। তো এটা একটু মনে রাখেন, এটা একটা মনে রাখার একটা রিজন আছে। আপাতত হচ্ছে ভাই জাস্ট, সেশনটা কি রেকর্ড করা হবে? হ্যাঁ আমি রেকর্ড করতেছি, আমি ওভিএস অন করে রাখছি। তো এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করতেছে। ওকে, আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের মেইনলি টপিক ছিল হচ্ছে অপটিমাইজেশন নিয়ে। মানে কীভাবে হচ্ছে আমরা কোডগুলো হচ্ছে একটু অপটিমাইজ করব, কীভাবে আরও এফিশিয়েন্ট, যাতে হচ্ছে ইউআই রিলেটেড কোনো ইস্যু ফেস করা না লাগে আর কি। ওটা আমরা ট্রাই করব। তো এই যে এটা হচ্ছে আমাদের এখানে আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা হচ্ছে আপাতত এগুলোকে সব একটু ক্লিয়ার করে দেই। app.css আর আচ্ছা, আপাতত হচ্ছে এখানে কিছু নাই। এখানে একটা স্টেট আছে, স্টেটের মধ্যে হচ্ছে একটা বাটন আছে। তো যে বাটন, সরি, স্টেট শুধু স্টেটই আছে, যেখানে ইনিশিয়াল ভ্যালু হিসেবে হচ্ছে আমাদের 0 আছে। আচ্ছা, আমি ডিসেবল করে দিই কার্সারটা। ওকে, তো আমি হচ্ছে একটা পি ট্যাগ নিলাম ধরেন, অ্যান্ড এখানে হচ্ছে আমি কাউন্টটা নিলাম, আর হচ্ছে একটা বাটন নিই, আর ইনক্রিমেন্ট এটা বললাম। দেন একটা হচ্ছে ফাংশন বানাই, হ্যান্ডেল ইনক্রিমেন্ট। দেন সেট কাউন্ট 0, সরি, কাউন্ট +1। দেন এইখানে একটা অন ক্লিক ইভেন্ট বলবো, এবং ইভেন্টকে আমি বলবো হচ্ছে হ্যান্ডেল ইনক্রিমেন্ট এটা। আচ্ছা, বলুন তো এখানে অ্যাকচুয়ালি কি হবে যদি আমি এখানে ক্লিক করি? এখানে ভাই কাউন্ট 1 করে বাড়বে। ওকে, হ্যাঁ, এক করেই বাড়তেছে। আচ্ছা, আমি একটু আপাতত এটা অফ করে দেই, হাইলাইটারটা। হ্যাঁ, এক করেই বাড়তেছে। ওকে, কোনো ইস্যু আছে কারো এখানে? যা করছে আর কি এই পর্যন্ত, বুঝতে কোনো ইস্যু? না ভাই। না ভাই। আচ্ছা, এটা তো একদম বেসিকই। ধরেন আমি এটাকে ঠিক সেম জিনিসটা হচ্ছে আরও 2 বার দিলাম, অ্যান্ড আসলাম, রিলোড দিলাম, 0 হয়ে গেছে। আচ্ছা, এখন বলেন আমি ইনক্রিমেন্টে ক্লিক করলে কি হবে? 3 করে বাড়বে। আর কেউ কেস? আর কেউ? ভাইয়া করতে একটু আরেকবার দেখাবেন? বুঝি নাই। ভাই করতে একটু আরেকবার দেখাবেন? আচ্ছা, হ্যাঁ, এই যে ঠিক সেম আগে হচ্ছে একটা ছিল, তো আমি জাস্ট এই হ্যান্ডেল ইনক্রিমেন্টে আরও 2টা সেট কাউন্ট আনলাম, এবং যেখানে হচ্ছে আমি স্টেটের ভ্যারিয়েবল 1 করে করে বাড়াচ্ছি। এটা হচ্ছে কোড। তো বলেন মানে এখানে অ্যাকচুয়ালি আমি যদি ইনক্রিমেন্টে ক্লিক করি কি হবে? 3 করে বাড়বে। 3 করে বাড়বে। 1 করে বাড়বে। আচ্ছা, আর কেউ, আর কোনো মতামত? এখন একটা পাইছে 3, আর একটা পাইছে হচ্ছে 1।
আর কোনো মতামত, ওপিনিয়ন? ভাই 3 করে বাড়বো ধর। আচ্ছা এই ভাই দুইটা, আরেকবার কোডটা একটু দেখান দেখি। আচ্ছা যদি কেউ এই দুইটার বাইরে থাকেন তাইলেও বলতে পারেন, 1 আর 3 এর বাইরে যদি কেউ থাকেন তাইলেও বলতে পারেন। এক করে পারতে পারি। আচ্ছা যারা এক করে বাড়তে পারে। আচ্ছা যারা 3 করে বাড়বে বলতেছেন, হ্যাঁ ওনাদের যে কোনো একজন বলেন যে কেন 3 করে 3 করে বাড়বে। হয়তো ভাইয়া 3 বার। কোশ্চেনটা আরেকবার একটু। কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এখানে একটা কাউন্ট আছে, এন্ড কাউন্টটা হচ্ছে আমি এখানে লক করতে, মানে লক না, এখানে দেখাচ্ছি পি ট্যাগের মধ্যে, এবং একটা বাটন দিলাম যেটার নাম দিলাম হচ্ছে ইনক্রিমেন্ট, এবং এখানে হচ্ছে হ্যান্ডেল ইনক্রিমেন্ট একটা ফাংশন তৈরি করলাম, এবং এখানের মধ্যে আমি সেট কাউন্টটাকে 1 করে বাড়াচ্ছি, এবং সেম জিনিসটা হচ্ছে আমি রিপিট করছি টোটাল 3 বার। ও জি ভাই, এই 3 বারের কারণেই হচ্ছে 3 বার করে বাড়তেছে। আচ্ছা আচ্ছা তাইলে আর গিয়াতে না যাই, তো দেখি আসলে কয়বার করে বাড়ে। ইয়া আচ্ছা যারা একবার করে বাড়বে বলতেছেন, এবার বলেন কেন একবার করে বাড়তেছে। এখানে তো ভাইয়া ফাংশনটা মেবি 3 বার কল হয়েছে এই জন্য না? না ফাংশন তো একবারই কল ভাই হচ্ছে। 3টা ফাংশন, ভাই 3টা আপনার একটা বেচ হিসাবে কাউন্ট হয়েছে আর কি। মানে সেট কাউন্ট 3টা দিছেন কিন্তু কাউন্ট হবে একটা। 3টা একটা বেচে, মানে 3টা একটা বেচে হিসাবে কাউন্ট হয়েছে। আপনি একবার ক্লিক করলে 3টার কাউন্ট হবে না, একবার মানে করে কাউন্ট হবে। বলছে হচ্ছে 3টা মিলে একটা মার্চ, ফাংশন ইউজ হয়নি আর কি। 3টা মিলে মার্চ হয়ে একটা হয়ে গেছে এটা। 3টা ব্যাচ হিসেবে একবার কাউন্ট হয়েছে আর কি। আপনি ধরেন আপডেটার ফাংশন ইউজ করলে তখন আলাদা আলাদা কাউন্ট হতো। আচ্ছা ধরেন আমি কনসোল লগ 1 দিলাম, তো এই ক্ষেত্রে কি তাহলে আমি কনসোলে ব্রাউজারে মানে একটাই কনসোল লগ পাবো নাকি হচ্ছে 3টা পাবো? 3টা। মানে ওই ভাইয়াটা যেটা একবার কাউন্ট করছে বলতেছেন আর কি ব্যাচ হিসেবে, উনি বলেন এখানে কনসোল লগে কি কয়টা পাবো আমি? ভাইয়া এটা আনশিওর আসলে। এমনি জানি যে আসলে 3টা একসাথে দিলে বেচ হিসেবে কাউন্ট করে, আচ্ছা আপডেটার ফাংশন ইউজ করতে হয়। 3টাই তো পাচ্ছি। আসলে 3 বার একসাথে কাজ করবে না, মানে একবার একবার করে কাজ করবে। প্রথমে যেটা দিছে ওইটা ধরে নিয়ে কাজ করবে। আচ্ছা এনিওয়েজ সমস্যা নাই, জানলে সমস্যা নাই। দেখেন আমি যখন ক্লিক করতেছি এটার রেন্ডার করতেছে কয়বার? একবার ক্লিক করতেছে, একবারই রেন্ডার হচ্ছে। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি মেন জিনিসটা যেটা হচ্ছে, আচ্ছা ভুল জিনিস কেটে দিছি, এটা তাইলে একবার করে রেন্ডার হচ্ছে, তার মানে হচ্ছে এই যে কাউন্টের ভ্যালুটা আমার ইনিশিয়ালি কত ছিল? 0 ছিল, অ্যান্ড এখানে এসে এটার ভ্যালু কত? 0, অ্যান্ড এটা কিন্তু 3টার জন্য আমার 3বার রেন্ডার হচ্ছে না, তার মানে হচ্ছে এটা 0, এর জন্য 0, এর জন্য 0, এর জন্য 0। তো আলটিমেটলি যেটা হচ্ছে 0 + 1, 0 + 1, 0 + 1, তার মানে কত হচ্ছে? 1 হচ্ছে। তো এটাই হচ্ছে মেইনলি রিজন, এটা হচ্ছে একবার করে রেন্ডার হচ্ছে, এবং প্রত্যেকবারই হচ্ছে কাউন্টের এই জায়গাতেও 0, এই জায়গাতেও 0, এই জায়গাতেও 0। তো যার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই মানে এটা আমরা একটাই এটার দেখতেছি, রিফ্লেকশন দেখতেছে এক এক করে, ইনক্রিমেন্টের রিফ্লেকশনটা দেখতেছে, বাট এটা 3বারই রান হচ্ছে, বাট 3বারই হচ্ছে 0-র সাথেই প্লাসটা করতেছে। তো এটা একটা ইস্যু না? আপনাদের কি কাছে কি এটা একটা ইস্যু মনে হয়? জি ভাই মনে হচ্ছে তো জি ভাই। আনরিডেবল কোড, যেভাবে ফাংশন করার কথা ওইভাবে ফাংশন করতেছে না। হ্যাঁ মানে যেভাবে আমরা অ্যাকচুয়ালি থিঙ্ক করতেছে ওভাবে করতেছে না, তো এটাকে একটা সলভ করার দরকার। চলেন এটাকে সলভ করি। আমরা জানি হচ্ছে সেট স্টেটের মধ্যে আর কি আমরা চাইলে একটা ফাংশন দিতে পারি। আমি কি করলাম, এখানে প্রিপ ওটাকে আনলাম, দেন সেম বাকি দুইটা তো সেম কাজটাই করি। এবার বলেন এবার কত করে পারবে? এবার 3 করে পারবে। আচ্ছা এবার করে এবার পারবে। এবার সবাই কনফিডেন্স 3 করে পারবে। ওকে, রেন্ডার কয়বার হচ্ছে? একবার হচ্ছে, বাট ইনক্রিমেন্ট কয়বার করে হচ্ছে? 3 করে হচ্ছে। তো 3বার। এটা অ্যাকচুয়ালি এটার মানে কাজটা কি অ্যাকচুয়ালি এই যে এই ফাংশনের যে কাজটা আর কি,
এই ফাংশনটা হচ্ছে এই যে আর্গুমেন্টটা নেয়, এটা অলওয়েজ হচ্ছে আপনার প্রিভিয়াস ভ্যালুটাকেই ধরে, মানে প্রিভিয়াস বলতে হচ্ছে মানে কারেন্ট ভ্যালুটাকে, অ্যাকচুয়ালি প্রিভিয়াস না সরি, এটা হচ্ছে কারেন্ট। ওর কাছে হচ্ছে এই মুহূর্তে কারেন্ট ভ্যালু কত, ওর কাছে হচ্ছে এই মুহূর্তে কারেন্ট ভ্যালু 0, 0 + 1, তাহলে হচ্ছে এটা 1 হয়ে গেছে। দেন এই যখন আবার এই লাইনে আসবে তখন হচ্ছে এর কাছে হচ্ছে ভ্যালুটা তখন 1 হয়ে যাবে, 1 + 1, তখন হচ্ছে এর কাছে এটা 2। দেন আবার হচ্ছে যখন এই লাইনটা আসতেছে তখন এটার ভ্যালু হচ্ছে অলরেডি কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। দেন এর কাছে হচ্ছে কত পাচ্ছে, 2 পাচ্ছে, 2 + 1 3। এভাবে করে করে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে। তো অনেকে আমি মানে বলছিলাম যে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে, হ্যান্ডেল চেঞ্জের ওখানে আর কি, অনেকেই দেখবেন এভাবে করে কাজটা করছে, আবার অনেকে এই যে আগে যেটা ওয়ে ছিল আর কি, অনেকেই এভাবে করে গেছে। তো এই যে এটাতে অ্যাকচুয়ালি সমস্যা আছে ওটা বলতেছি না আমি, বাট এটাতে হচ্ছে কিছু কিছু কেসে গিয়ে হচ্ছে আপনি সমস্যা ফেস করতে পারেন। হতে পারে আপনার কোন একটা জিনিস এরকম মাল্টিপল বার আপনার গিয়া করা লাগতেছে, স্যাটিসফাইড করা লাগতেছে সেম ফাংশনের মধ্যে, তখন গিয়ে হচ্ছে আপনি প্রবলেমটা ফেস করবেন। বাট নর্মালি হচ্ছে আপনার যদি একটা থাকে আর কি, তখন আপনি জিনিসটা নোটিসই করবেন না অ্যাকচুয়ালি এখানে ঝামেলাটা কি হচ্ছে। তো ওই জন্য আর কি সবসময় ট্রাই করবেন হচ্ছে এভাবে ফাংশন দিয়ে আর কি এটাকে আপডেট করার, তো যাতে হচ্ছে আপনার মানে ফিউচার প্রুফ হয়, যাতে হচ্ছে আপনি ফিউচারে কোনো বাগ আসার পসিবিলিটি হচ্ছে আপনি মানে শুরু থেকেই হচ্ছে অ্যাভয়েড করতে পারেন। ওকে, এটাতে কোনো সমস্যা আছে বুঝতে কারো? না ভাইয়া। ওকে, আমি জাস্ট কোডটাকে আলাদা করে দিচ্ছি যাতে হচ্ছে আপনারা যখন চেক করবেন আর কি তখন এটাকে পান। ওকে, এটাতে সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে আসি। নেক্সট টপিকটা হচ্ছে ধরেন আরেকটা কম্পোনেন্ট বানাই, সেটা হচ্ছে মেমো। যে কোনো নাম দিলাম আমি, হ্যাঁ যে কোনো নাম দিতে পারেন, আমি জাস্ট টপিকের সাথে ম্যাচ করে হচ্ছে নামটা দিচ্ছি আর কি। ধরেন আমি আরেকটা বানাই, সেটা হচ্ছে টাইটেল। দেন একটা টাইটেল বানালাম, দেন এখানে H1 হেডিং নিলাম একটা, এবং করলাম হচ্ছে জাস্ট এতটুকুই লিখলাম আপাতত। ওকে, দেন হচ্ছে মেমোতে এসে আমি টাইটেলটাকে ইম্পোর্ট করি। ওকে, দেন আরেকটা কাজ করি, পি নেই, দেন সেম একটা কাউন্ট ভেরিয়েবল রাখি, set count and use, দেন একটা বাটন নেই, অনেকটা আগের মতোই, আগে যেরকম করছিলাম ওটাই। সেম লাইন লিখতেছি আমি, আলাদা ফাংশন বানাচ্ছি না আপাতত। ওকে, এবার হচ্ছে আমি অ্যাপে এসে এটাকে কল করি মেমোটাকে। usage is not defined. ওকে, আমরা এখানে আসলাম, এসে হচ্ছে দেখতেছি যা করছি তাই, তো ইনক্রিমেন্টে ক্লিক করতেছি, ইনক্রিমেন্ট হচ্ছে দেখেন আমাদের। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা রিয়েক্টেড, যদি আপনি জ্ঞাতে যান আর কি, এটা একটা ইস্যু আছে ওদের, মানে ড্যাপটুল যেটা আছে আর কি, এই যে এটা পড়লে আর কি বুঝবেন যে আমরা মানে যেটাকে হচ্ছে রিরেন্ডারিং এর জন্য একটা স্টেবল জিনিস হিসেবে মানতেছি, হাইলাইট আপডেটস অ্যান্ড রিরেন্ডার, তো এটাতে একটা ইস্যু আছে, এটা প্রপারলি অনেক সময় না মানে কাজ করে না আসলে। তো আমরা হচ্ছে এটা আপনাদেরকে দিয়ে দিব যে এটা একটু পড়ে দেখবেন
তো এটা অ্যাকচুয়ালি কেন গিয়া হচ্ছে আর কি একটু জানতে পারবেন। তো আপাতত আমরা যদিও বা এখানে দেখতেছি যে রিরেন্ডার হচ্ছে এটা, তো আমরা একটু ভালোভাবে রিয়েলাইজ করি জিনিসটা। আমরা কি করি, এখানে একটা কনসোল লক করি, তো রেন্ডারিং মেমো কম্পোনেন্ট এটা, দেন টাইটেলে আসি, রেন্ডারিং টাইটেল কম্পোনেন্ট। ওকে, এটাকে অফ করতেছি কারণ যেহেতু এটাতে একটা বাগ আছে, এটাকে অনেকটা ফিক্স করে নেয়। আপাতত আমরা হচ্ছে রিরেন্ডারিং বোঝার জন্য এখান থেকে আসি। আচ্ছা, আমি হচ্ছে আপাতত স্ট্রিক মোডটা অফ করে দিচ্ছি। ওকে, দেখেন রেন্ডারিং মেমো কম্পোনেন্ট এটা আসতেছে কোথা থেকে, এটা আসতেছে হচ্ছে এখান থেকে রেন্ডারিং মেমো কম্পোনেন্ট, আর আরেকটা হচ্ছে রেন্ডারিং টাইটেল কম্পোনেন্ট যেটা আসতেছে হচ্ছে এখান থেকে। তো যেহেতু হচ্ছে আমরা মেমোটাকেই মেইন অ্যাপের মধ্যে ইম্পোর্ট করছি, আর হচ্ছে আমার এই মেমো যেই কম্পোনেন্টটা আছে ওখানের মধ্যে আমি টাইটেলটাকে ইম্পোর্ট করছি, তো যার কারণে এই দুইটা পাচ্ছি স্বাভাবিক। কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকটা কম্পোনেন্টই হচ্ছে ইনিশিয়ালি একবার করে রেন্ডার হয়, এটা হচ্ছে আমরা জানি। তো যার কারণ হচ্ছে আমরা এটা পাচ্ছি। তো ধরেন আমি আবার ইনক্রিমেন্ট দিলাম, দেখেন ইনক্রিমেন্টের জন্য সেট স্টেট, এই স্টেটটা আপডেট হয়েছে কোথায়, এই মেমো কম্পোনেন্টের মধ্যে। তো আমরা জানি আমরা যখন এই স্টেট ইউজ করি তখন যদি এখানে কোনো একটা ভ্যালু আপডেট হয় তখন হচ্ছে কি করে এর মধ্যে যা কিছু আছে সবগুলোকেই হচ্ছে আবার রিরেন্ডার করে, যার কারণে হচ্ছে আমি কি পাচ্ছি, রেন্ডারিং মেমো কম্পোনেন্ট ওটা আবার পাচ্ছি। অ্যান্ড একইভাবে হচ্ছে এই টাইটেল এই কম্পোনেন্টটাকেও হচ্ছে আবার রেন্ডার করতেছে, যার কারণে হচ্ছে আমি এই কনসোল লকটাও হচ্ছে আবার পাচ্ছি। এখন ধরেন এই কনসোল এটাকে আমি আপাতত কালার করে দিই। তো আমি জাস্ট আপাতত কালার এটাকেই কল করলাম। দেখেন মানে এখানে যতই চেঞ্জ হচ্ছে কম্পোনেন্টগুলো হচ্ছে ততই রিরেন্ডার হচ্ছে। হ্যাঁ, এখন এই যে এটার তো অ্যাকচুয়ালি আমাদের এখানের মধ্যে কোনো স্টেট নাই, আর এটার টেক্সট যেটা এটা কনস্ট্যান্ট, মানে এখানে কোনো চেঞ্জই হচ্ছে না। তাহলে কি আমাদের এই কম্পোনেন্টটা রেন্ডার করা রিরেন্ডার করা একটা এক্সট্রা কাজ না? আপনাদের কি মনে হয়? কেউ একটু রেসপন্স করিয়েন, তাহলে ভালো লাগবে আমার। ওকে, তো এটা হচ্ছে একটা এক্সট্রা কাজ। ধরেন আপাতত হচ্ছে এই কম্পোনেন্টে হচ্ছে আমাদের কোনো কিছুই নাই, তো যার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটার ল্যাগিংসটা বুঝতে পারতেছি না, এটা যে একটা ইস্যু তৈরি করতে পারে এটা আমরা বুঝতে পারতেছি না। ধরেন হচ্ছে এই কম্পোনেন্টের মধ্যে আমরা কোনো একটা হেভি টাস্ক অ্যাসাইন করি, আপাতত আমরা এই কাজটা করি, while I is less than, আপাতত হচ্ছে আমাদের এন্ড থেকে একটা while অ্যাসাইন করলাম, যেটা হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত এটার চেয়ে ছোটো হবে এই সংখ্যাটার চেয়ে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। তো আমরা জানি কোড হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হয়, ফার্স্টে এখানে আসবে, দেন এখানে আসবে, দেন এই লুপটার মধ্যে আসবে। তো এই লুপটার এসে দেখতেছে এতবার লুপ চলতে হবে, দেন এই লুপটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে দেখাবে না। তো আসেন এবার দেখি, এটা দেখাচ্ছে সমস্যা নাই, বাট একটু রিলোড দিয়ে যেতে দেখেন এখানে কিন্তু একটু টাইম লাগতেছে, কারণ হচ্ছে আমি যে লোপটা চালাচ্ছি এখানে অ্যাকচুয়ালি লোপটা হচ্ছে ওই টাইমটাকে নিচ্ছে। সেটা আর একটু কমাই দিই, নাহলে বেশি টাইম নিয়ে নিচ্ছে। ওকে, আপাতত হচ্ছে টাইমটা একটু কমিয়ে দিলাম। তো এটা যদিও বা কিছুটা টাইম নিচ্ছে এই লুপটার জন্য, এটাকে রেন্ডার করার জন্য, বাট ওই টাইমটা অত নোটিসেবল না। বাট আমি চলেন এটাকে ভ্যালু চেঞ্জ করার ট্রাই করি। আচ্ছা, এটা অনেক ফাস্ট আছে, এখনো আর একটা শূন্য বাড়িয়ে দিই। এখনো তো ফাস্ট। আচ্ছা, আমি কি আবার কালকের মতো ভুল করতেছি? i সমান 0, i যতক্ষণ পর্যন্ত এটার চেয়ে ছোট হবে ততক্ষণ পর্যন্ত এক এক করে বাড়বে। ওকে, দেন আচ্ছা আমি কালারটাকে চেঞ্জ করতেছি,
হ্যাঁ এবার দেখেন আমি একটু লুপটা বাড়িয়ে দিলাম, এবার দেখেন একটা ল্যাগিংস পাচ্ছেন, মানে এখানে একটু মানে গিয়া করতেছে, বাফার করতেছে বা কি বলতাম, মানে ইন্টারনেট স্লো হয়ে গেছে মতো লাগতেছে, এরকম একটা তো ভিজুয়ালাইজ পাচ্ছেন তাই না? তো জি ভাইয়া। এখন অ্যাকচুয়ালি এখানে মেনলি কি হচ্ছে, মেনলি আমরা তো জানি যে কম্পোনেন্টগুলো রিরেন্ডার হয়, তো এই রিরেন্ডার হলে যেটা হয়, তো এই যে এই কম্পোনেন্টটা যখন রিরেন্ডার হয় এর মাঝখানে যা কিছু আছে এই সবগুলোকেই হচ্ছে রিরেন্ডার করে। ধরুন হচ্ছে এই কম্পোনেন্টটা যেটা আছে এটার মধ্যে হচ্ছে আমরা হেভি টাস্ক দিলাম একটা, তো আপাতত হচ্ছে আমাদের জন্য এই হেভি টাস্ক হচ্ছে এটা, এই লুপটা। যদি বা হয়তো পারে আপনি যখন প্রফেশনাল কাজ করবেন আগে তখন লুপ থাকবে না, তখন অন্য কিছু থাকবে যেটা হচ্ছে অনেকটা এরকম টাইম কনজিউমিং জিনিস, একটা কম্পোনেন্ট হবে। তো এখন যদি বারবার এই যে এই কম্পোনেন্টটা তো টোটালি রিরান করার দরকার নাই, রিরেন্ডার করার দরকার না, কারণ এখানের মধ্যে কোনো ট্যাক্সই চেঞ্জ হচ্ছে না, তো এই তো কোনো রিরেন্ডার করার দরকার নাই। বাট এই যখন রিরেন্ডার করতেছে বারবার তখন হচ্ছে কি হচ্ছে, এই যে লুপটা যেটা আছে না এটাও বারবার চলতেছে, তো যার কারণে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা ইউআই এ একটা বাফারিং দেখতে পাচ্ছি। তো এখন তো এটাকে সলভ করা দরকার তাই না? মানে যদি এমন একটা কিছু হতো এটা হচ্ছে আমাদের মেমোরিতে সেভ হয়ে থাকবে, যখন হচ্ছে এখানে কোনো একটা স্টেট চেঞ্জ হবে, এখানে যখন স্টেট চেঞ্জ হচ্ছে তখন কি করবে, ওর মেমোরি থেকে চেক করে দেখবে যে এটার কারেন্ট যে স্টেটটা ওটার সাথে প্রিভিয়াস কম্পোনেন্টের স্টেটের কোনো চেঞ্জ হয়েছে নাকি, যদি চেঞ্জ না হয় তাহলে হচ্ছে ওকে রিরেন্ডার করবে না, যদি চেঞ্জ হয় তখন হচ্ছে ওকে রিরেন্ডার করবে। তো এরকম যদি হতো তাইলে একটু ভালো হতো না? জি। চলেন আমরা ওইটাই করি। তো ওটার জন্য হচ্ছে একটা মেমো নামে রিয়েক্টে হচ্ছে একটা মেমো নামে একটা ফাংশন আছে। তো এই মেমোটা দিয়ে হচ্ছে আমরা কি করি, মেনলি কোনো একটা কম্পোনেন্ট যদি আমাদের মেমোরিতে সেভ করা লাগে ওই কাজটা করব। ধরেন আমি হচ্ছে এটার যে কোনো একটা নাম দিই, আইজেড মেমোরাইজড টাইটেল, দেন আমরা মেমোকে বলবো, দেন কোন কম্পোনেন্টটাকে হচ্ছে আমাদের মেমোরিতে সেভ করা লাগবে ওটাকে বলবো, আমাদের টাইটেলকে মেমোরিতে সেভ করা লাগবে, MEMORIZED মেমোরাইজ টাইটেল। তো আমরা বলে দিলাম হচ্ছে এই যে টাইটেল যেটা আছে এটাকে হচ্ছে তুমি মেমোরিতে সেভ করে রাখো, ওকে? তো মেমোরিতে সেভ করে রাখলো, দেন আমি এটাকে অ্যাজ এ কম্পোনেন্ট হিসেবে এখানে ইউজ করলাম। এবার এসে দেখেন আমি যখন চেঞ্জ করতেছি, দেখেন রেন্ডারিং মেমো কম্পোনেন্ট, এটা রেন্ডার হচ্ছে কয়বার, একবার। আর রেন্ডারিং মেমো কম্পোনেন্ট এটা তো এটা, এই যে এটা আসতেছে, অ্যান্ড রেন্ডারিং টাইটেল কম্পোনেন্ট এটা কোনটা, এটা আসতেছে হচ্ছে এটা, এবং এটা একবার রেন্ডার হয়ে গেছে। বাই ডিফল্ট সবগুলো কম্পোনেন্ট একবার একবার করে রেন্ডার হয়। দেন আমি হচ্ছে চেঞ্জ করতেছি, দেখেন রেন্ডারিং মেমো কম্পোনেন্ট, যখন আমি এখানে চেঞ্জ করতেছি শুধুমাত্র রেন্ডারিং মেমো কম্পোনেন্ট এটাই রেন্ডার হচ্ছে, বাট আমি যখন এটা কিন্তু আর মানে কনসোল লগে দেখাচ্ছে না, তার মানে হচ্ছে এটা আর রিরেন্ডার হচ্ছে না, এই যে কম্পোনেন্টটা আর রিরেন্ডার হচ্ছে না, কারণ হচ্ছে মেমোরিতে সেভ করে রাখছে। তো যার কারণ হচ্ছে যেহেতু এখানে কোনো স্টেট পাস করতেছে না বা কোনো স্টেটে চেঞ্জ হচ্ছে না, এও আর কোনো কিছু চেঞ্জ করতেছে না। এটা বুঝতে পারছেন? কোনো ইস্যু? জি ভাইয়া বুঝতে পারছি। কেউ না বুঝলে হচ্ছে বলতে পারেন, আবার ভাইয়া repeat আর করব। একটু বুঝাই দিন আর কি। আচ্ছা, এর আগে আমাদের মেনলি যেটা হয়েছিল, আমরা ধরে নিচ্ছি হচ্ছে টাইটেল হচ্ছে অনেক হেভি একটা কম্পোনেন্ট, এখানে অনেক মানে অনেক 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 কোড আছে, অনেক কমপ্লেক্স কাজ করা হয়েছে। তো আপাতত ওটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা কি করছি, এখানে একটা লুপ চালাচ্ছি। তো আমরা কি জানি রিয়েক্টে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টই রেন্ডার হয়, এবং যখন কোন একটা স্টেট চেঞ্জ হয় তখনও হচ্ছে ওই কম্পোনেন্টটা রেন্ডার হয়, আর ওই কম্পোনেন্টের মধ্যে যা কিছু আছে ওগুলো হচ্ছে পুনরায় রেন্ডার হয়, যার কারণ হচ্ছে এই যে টাইটেলটা এটাও রিরেন্ডার হচ্ছে। তো যার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা একটা ব্লিঙ্ক মানে একটা বাফারিং করতেছে এখানে আমাদের, এই যে ইউআই এ বাফারিং করতেছে একটা। তো এই যে কারণ কেন, এবং এখানে যদি আমি কনসোল লক করছি, এই যে দেখেন আমি যখনই হচ্ছে এখানে চেঞ্জ করতেছি কোনো একটা কিছু, এই যে এখানে রিরেন্ডার হচ্ছে, ওটা আমরা বুঝতে পারতেছি, কারণ হচ্ছে আমরা এটাও পাচ্ছি প্লাস হচ্ছে এটাও পাচ্ছি। অ্যান্ড এটা তো একটা ইস্যু, কারণ হচ্ছে ধরেন শুধুমাত্র এই কম্পোনেন্টের কোনো একটা চেঞ্জের জন্য যদি এটা বারবার এরকম রিরেন্ডার হতে পারে, ফিউচারে গিয়ে হচ্ছে আমার আরও তো অনেক কম্পোনেন্ট থাকবে, হ্যাঁ ওগুলো তো স্লো হয়ে যেতে পারে, আমার ইউআইটা স্লো হয়ে যেতে পারে। আমরা ইউজ করতেছি রিয়েক্ট অপটিমাইজেশনের জন্য, বাট এটা আলটিমেটলি অপটিমাইজ না হয়ে আমাদের কি বলতাম আরও ল্যাগিং করে দিচ্ছে, কোড বেসটা আরও উইক করে দিচ্ছে,
অথবা আমাদের প্রজেক্টকে আরও উইক করে দিচ্ছে। তো এটাকে সলভ করার জন্য আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন এই যে টাইটেল কম্পোনেন্টটাকে মেমোরিতে সেভ করে দেওয়া লাগবে, যাতে হচ্ছে এর তো যে কন্টেন্টগুলো আছে এগুলো তো ফিক্সড, এখানে যা কিছু আছে এগুলো তো কোনো ফিক্সড, কোনো স্টেটের উপর ডিপেন্ডেন্সি নাই, এর কোনো স্টেটের উপর এর কোনো ডিপেন্ডেন্সি নাই। তো যার কারণে হচ্ছে একে বারবার রিরেন্ডার করার দরকার নেই। তো আমি কি করতেছি, একে মেমোরিতে সেভ করে দিলাম। তো রিয়াক্ট হচ্ছে মেমো নামে হচ্ছে একটা ফাংশন আছে, আমি জাস্ট কি করছি, এই যে কম্পোনেন্টটাকে মেমো এই ফাংশন দিয়ে র্যাপ করে নিছি, যাতে হচ্ছে এ এখন কি হচ্ছে মেমোরিতে সেভ হয়ে আছে। তো আমি যখন একে এখানে ইউজ করতেছি, এ তো অলরেডি মেমোরিতে সেভ হয়ে আছে। প্রথমবার এর রেন্ডার হবে, কারণ হচ্ছে আমরা জানি প্রথমবার হচ্ছে সবগুলো কম্পোনেন্টকে রেন্ডার হওয়া লাগে। বাট এখন যখন আমি এটাকে চেঞ্জ করতেছি, এটা দেখেন শুধুমাত্র এই যে এই কম্পোনেন্টটাকে রিরেন্ডার করতেছে। আমরা তো জানি এই যে এটা স্টেজ যেহেতু চেঞ্জ হচ্ছে, এখানে ভিতর যা কিছু আছে সবগুলোকে রিরেন্ডার করছে, বাট এটা যেহেতু আমাদের মেমোরিতে সেভ করার আছে, এটাকে আর রিরেন্ডার করতেছে না, যার কারণে হচ্ছে আমরা রেন্ডারিং টাইটেল কম্পোনেন্ট এটা এখানে আর পাচ্ছি না। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, কোনো ইস্যু থাকলে বলতে পারেন কারো। ওকে, তাহলে কি ভাইয়া যে সকল কম্পোনেন্ট অনেক হেভি টাস্ক করতেছে কিন্তু হচ্ছে স্টেটে কোনো আপডেট করতেছে না, ওগুলো আমরা মেমোতে রাখবো? হ্যাঁ। এখন একটা বিষয় সেটা হচ্ছে, ধরেন এখানে আমি আরও অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করলাম, ধরেন টাইটেল আরও ইউজ করলাম, এরকম অনেকগুলো কম্পোনেন্ট আছে আমাদের ফর এক্সাম্পল। হ্যাঁ, তো আমরা জানতেছি হচ্ছে, ধরেন আরেকটা আছে সেটা হচ্ছে পি বাটন দিলাম ফর এক্সাম্পল, আপাতত একটা বাটন কম্পোনেন্ট বানাই। একটা বাটন কম্পোনেন্ট বানালাম, দেন বাটনটাকে হচ্ছে এখানে ইম্পোর্ট করে নিই। এন্ড আমরা এখানে এসে দেখি দেন আমরা কিন্তু বাটনটাকে আমরা কি করি নাই, রিরেন্ডার মেমোরিতে সেভ করি নাই, বাটনটাকে অ্যাজ ইট ইজ যেরকম আছে ওরকম। এখন আমি এখানে চেঞ্জ করে, যার কারণ হচ্ছে আমি কি পাচ্ছি, রেন্ডারিং বাটন কম্পোনেন্ট এবং রেন্ডারিং মেমো কম্পোনেন্ট, বাট রেন্ডারিং টাইটেল কম্পোনেন্ট এটা আর পাচ্ছি না, এই যে রেন্ডারিং টাইটেল কম্পোনেন্ট। তো এখন কি আমরা বাটনটাকেও মেমোরিতে, মানে যা কিছু আছে আমরা কি সবসময় সবগুলোকেই মেমোরিতে র্যাপ করে নিব যা কম্পোনেন্ট আছে? মানে আপনাদের কি মনে হয়? মানে আমরা তো মানে রিরেন্ডার থেকে বাঁচার জন্য মেমো ইউজ করতেছি, কারণ রিরেন্ডারিং আমাদের কিছু কেসে ইস্যু ফেস করাচ্ছে। তখন কি আপনাদের মনে হয় যা কিছু আছে সবগুলো মেমো দিয়ে র্যাপ করে নিলাম তাইলে তো ভালো? স্টেট আপডেট না হইলে তো র‍্যাপ করে নেওয়া যায়। আচ্ছা, তার মানে বাটনটাকে হচ্ছে বলতেছেন আমরা ছোট মেমোরি। কেসে কারেন্ট যেটা ব্যবহার করবো ওইটা রাখবো যে। আচ্ছা, তার মানে আচ্ছা, দুই ধরনের জ্ঞাই পাচ্ছি ওপিনিয়ন। একজন বলছে হচ্ছে কম কাজ হলে আমরা মেমোরিতে রাখবো না, বাট যখন আমাদের এরকম টাইপের একটা হেভি টাস্ক রিলেটেড কম্পোনেন্ট হবে তখন হচ্ছে আমরা মেমোরিতে রাখবো। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাই আমরা হচ্ছে নর্মালি এই কেসটাতে এই বাটনের মধ্যে কোনো আমরা এরকম হেভি টাস্ক দেখতেছি না, বাট আমরা কিন্তু টাইটেলের মধ্যে পাচ্ছি একটা হেভি টাস্ক, যেটা হচ্ছে এই লুপটা। তো যেগুলো হচ্ছে আমাদের হেভি টাস্ক কম্পোনেন্ট বা হেভি ফাংশন বা মানে হেভি টাইপের আর কি কম্পোনেন্ট, আমরা শুধুমাত্র ওগুলোকে মেমোরিতে রাখবো, বাকিগুলোকে মেমোরিতে রাখবো না। কারণ হচ্ছে মেমোরিতে যে রাখতেছে এটারও তো একটা কস্ট আছে। এই কস্টটা হচ্ছে আপনি যখন সবগুলোকে এভাবে মেমোরিতে রাখেন তখন দেখা যাবে হচ্ছে আপনার ছোট ছোট কম্পোনেন্ট যেগুলো, ওগুলোর নর্মালি কল করলে যে কস্টটা, ওটা আপনার মেমোরিতে রেখে কল করলে হচ্ছে কস্টটা আরও বেশি। তো এই যে কস্টটা হচ্ছে আমাদের এফিশিয়েন্ট করতে হবে। তো সেজন্য হচ্ছে আমাদের যেরকম ছোট ছোট জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, বাট আমাদের যেগুলো হচ্ছে বড় জিনিস, বড় হেভি টাস্কের জিনিস আমরা ওগুলোকে মানে কখনো অ্যাভয়েড করব না। বুঝাতে পারছি? তাইলে আমরা এই বাটনকে মেমোরিতে রাখতেছি না, কারণ হচ্ছে বাটনের যেই মেমোরি বা মেমোরিতে রাখলে যেই ফায়দাটা পাবো, না রাখলে আরও বেশি ফায়দা পাবো। বুঝছেন? জি ভাই। জি ভাই। ওকে, কোনো কমেন্ট বা কোনো কোয়েশ্চেন?
না বুঝলে আবার বলতে পারেন। ওকে, আই গেস বুঝতে পারছেন সবাই। এবার চলেন আমরা আরেকটা বানাই, মেমো অ্যান্ড কল ব্যাক ডট টি জেএসএক্স। তো মেমো অ্যান্ড কল ব্যাক, ধরেন এখানে হচ্ছে একটা ইনপুট, একটা পি ট্যাগ নেই, দেন হচ্ছে এখানে কাউন্ট বসাই, একটা স্টেট নেই কাউন্ট দিয়ে, সেট কাউন্ট, আপাতত 0 থাকতেছে। দুইটা ফাংশন নিয়ে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা ডিক্রিমেন্ট। কনস্ট হ্যান্ডেল আর একটা হচ্ছে আমি ডিক্রিমেন্ট নেই। ওকে, দেন এই কম্পোনেন্টটাকে ইউজ করি, প্লাস আর মাইনাস। ওকে, তো আমরা এখানে, আচ্ছা এখানে হচ্ছে আমরা কি করছি, বাটনটাকে নর্মালি হচ্ছে আমরা এর আগে যত কম্পোনেন্ট ইউজ করছি আর কি, সবগুলো হচ্ছে কি করছি, এরকম সিঙ্গেল ট্যাগ দিয়ে ইউজ করছি। বাট আমাদের যদি কখনো এরকম দরকার পড়ে যে কোনো কম্পিউটার মাঝখানে কোনো HTML জিনিসপাতি পাস করব, তো ওই কেসে হচ্ছে আমরা এভাবে করে লিখতে পারি। অ্যান্ড এখানে এসে হচ্ছে আমরা এখন কি করব, চিলড্রেন একটা ইয়া নিব। তো চিলড্রেন এটা হচ্ছে অটোমেটিক্যালি সবসময়ই থাকে, এটা যদি আপনি কিছু না দেন আর কি তখন আনডিফাইন্ড আসবে। বাট যখন হচ্ছে আপনি এভাবে দুইটা ট্যাগ দিয়ে বা অ্যাটসার্টিং এন্ডিং ট্যাগ দিয়ে এভাবে লিখবেন, তখন হচ্ছে এর মাঝখানে যা কিছু থাকবে আর কি ওগুলি হচ্ছে চিলড্রেন হিসেবে কাউন্ট হবে। তো এই যে এই চিলড্রেনটাকে আমরা হচ্ছে এখানে পাস করলাম। এবার হচ্ছে অ্যাপের মধ্যে এটা কল করি। তো আপাতত এটা পাচ্ছি, বাটনের তো কোনো স্টাইলই নাই। আচ্ছা, এটা তো বাটন দিয়ে লিখতে হবে। ওকে, তো চাইল্ডের মধ্যে যা পাস করছি আর কি, প্লাস পাস করছি এবং মাইনাস পাস করছি, যার কারণ হচ্ছে এগুলো এখানে দেখতে পাচ্ছি। দেন এখন হচ্ছে আমাদের কি করা লাগবে, আমরা জানি নর্মালি বাটনের মধ্যে কি থাকে, অন ক্লিক থাকে এখানে, মানে অন ক্লিক পাস করা যায় বাটনে, অন ক্লিক এটা পাচ্ছি। তো আমরা এখন কি করব, এই যে এখানের হ্যান্ডেল ইনক্রিমেন্ট এটাকে হচ্ছে এখানে পাস করি, ধরেন অন ক্লিক ইনক্রিমেন্ট, আর এটার জন্য পাস করি হচ্ছে হ্যান্ডেল ডিক্রিমেন্ট। তো এখন এগুলোকে অ্যাক্সেস করব কিভাবে, আমরা অন ক্লিক এভাবে দিয়ে অ্যাক্সেস করতে পারি। ওকে, এবার আসেন দেখেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, এখন ধরেন হচ্ছে আমরা কি করব, আমরা আচ্ছা এটাতে কোনো ইস্যু আছে কারো, এই যে যা করছে, এই যে চাইল্ড পাস করছে, এখানে কোনো ইস্যু আছে? না ভাইয়া। ওকে, এখন আরেকটু এটাকে একটু আরেকটু মানে শর্টকাট করি। ধরেন হচ্ছে আমাদের অনেক সময় দেখা যাবে এখানে অনেক কিছুই পাস করা লাগতেছে, আমরা জানতেছি এটা একটা বাটন কম্পোনেন্ট। তো বাটনের তো অনেকগুলো অ্যাট্রিবিউট পাস করা যায়, রিঅ্যাক্টের ক্ষেত্রে যদিও বা প্রপস, বাট আমি আপাতত অ্যাট্রিবিউট বলছি। তো অনেকগুলো অ্যাট্রিবিউটস এখানে পাস করা যায়। তো আমি চাচ্ছি হচ্ছে মানে ধরেন আমি অন প্লে, অন পেস্ট, অন মাউস ওভার, অন মাউস আপ সবগুলোই পাস করতে চাচ্ছি। তো আমার বারবার করে এখান থেকে ডিস্ট্রাকচার করে বারবার এখানে দেয়া লাগবে না। ওই কেসে ধরেন ক্লাস নেম দিতে চাচ্ছি অথবা স্টাইল দিতে চাচ্ছি, ধরেন আমি হচ্ছে স্টাইল দিব। ধরেন আমি আপাতত হচ্ছে স্টাইল দিলাম এটা।
স্টাইল পাই নাই, কারণ হচ্ছে আমার কি করা লাগবে, এখানে এসে আবার স্টাইলকে দিয়ে স্ট্রাকচার করা লাগবে, অ্যান্ড আবার এই স্টাইলটা এখানে এসে বসানো লাগবে। তো এটা একটু কাইন্ড অফ মানে যদি ধরেন আমি ক্লাস নেম পাস করতেছি, হ্যাঁ আবার ক্লাস নেম এখানে দেয়া লাগবে, এখানে পাস করা লাগবে, একটু কাজটা একটু এটা কাজটা একটু হেভি হয়ে যাচ্ছে না আস্তে আস্তে যদি এভাবে করি, মানে অনেক কিছু করা লাগতেছে। তো এটাকে সলভ করার হচ্ছে একটা ওয়ে আছে। আমরা তো অবজেক্ট দিয়ে স্ট্রাকচারিং দেখছিলাম, হ্যাঁ দেন আবার অবজেক্ট হচ্ছে আমরা কি করতে পারি, ডট 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 এভাবে করে হচ্ছে যা কিছু আছে সবগুলো নিতে পারি। তো প্রপস ডট 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 এটা দিয়ে মেইনলি বোঝাচ্ছি হচ্ছে এখানের মধ্যে যা কিছু পাস করতেছি সব কিছু নিয়ে নাও। আমি কি করলাম এখন অন ক্লিক এবং স্টাইল এই সব কিছু হচ্ছে এখন এই প্রপসের মধ্যেই চলে আসছে, প্রপস ডট অন ক্লিক এটা। তো এখানে আমি চাইলে এখন কি করতে পারি, প্রপস ডট অন ক্লিক, প্রপস ডট স্টাইল। তো দেখেন এখনও কিন্তু আমাদের সেম কাজটাই করতেছে, মানে কোনো ঝামেলা না, বাট এখনও কিন্তু আমাদের কাজ কমে না, আমাদের কিন্তু এখনও এই জিনিসগুলো লিখতে হচ্ছে। তো আমরা চাইলে এগুলোকেও অ্যাভয়েড করতে পারি। আমরা কি করতে পারি, এই পুরাটাকে কেটে দিলাম, যেটা ডিস্ট্রাকচার করলাম, মানে যেখানে হচ্ছে এখানে নিয়ে নিলাম সবগুলো হচ্ছে কি করলাম এখানে পাস করে দিলাম। দেখেন সেম আগের মতোই, কোনো ইস্যু নাই। তো এখন হচ্ছে আমি এই যে এটার মধ্যে যা কিছুই দেই না কেন এটা অটোমেটিকলি হচ্ছে এখানের মধ্যে চলে আসবে, মানে বাটনের যা কিছু আছে সব কিছু হচ্ছে আমি এখানে এখন ইউজ করতে পারি। এটাতে কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে, মানে আমি মানে কোনো একটা কনসেপ্টের সাথে সাথে আরও কিছু অ্যাডভান্স বা আরও কিছু প্র্যাকটিক্যাল কনসেপ্টের দিকে দেখাচ্ছি আর কি আপনাদের। বলেন এটা বুঝতে অসুবিধা হয়েছে নাকি বলেন। এখানে কিন্তু আপাতত আমি কোনো কল ব্যাক বা মেমোরিয়াল কিছুই করি নাই, জাস্ট হচ্ছে নর্মাল কিছু কম্পোনেন্ট বানিয়েছি, দেন ওখানে প্রপসের থ্রোতে আগে যেটা পাস করতাম ঠিক সেমভাবে প্রপসের থ্রোতে আমরা এখানে পাস করছি। দেন ওই প্রপসগুলো হচ্ছে আমরা পরে এখানে ডিস্ট্রাকচার করে নিছি, নিয়ে হচ্ছে আমরা কি করছি যা যা প্রপস পাচ্ছি সবগুলো হচ্ছে বাটনের মধ্যে পাস করে দিচ্ছি। কোনো অসুবিধা বুঝতে? না ভাইয়া। ওকে, এখন চলেন আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ধরেন এখানে তো এখানে টাইটেলটাকে আবার ইউজ করি, যে টাইটেল কম্পোনেন্টটা ছিল ওটাকে ইউজ করি। এবার এসে দেখেন টাইটেলও পাচ্ছি, রেন্ডারিং বাটন কম্পোনেন্ট এটাও পাচ্ছি, হ্যাঁ ক্লিক করি টাইটেলটা পাচ্ছি, রেন্ডারিং টাইটেল কম্পোনেন্ট অ্যান্ড রেন্ডারিং বাটন, যেহেতু আমরা দুইটা বাটন ইউজ করতেছি তো স্টেট চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হচ্ছে আমাদের দুইটা বাটনের কনসোল লকটাই চলে আসতেছে কম্পোনেন্টের। তো এখন আমরা কি করছিলাম আগে, আমরা তো টাইটেলটাকে মেমোরি করতে নিছিলাম, টাইটেল অ্যান্ড মেমো, দেন আমরা কি করছি টাইটেলটাকে মেমোরিতে সেভ করতেছি, যাতে হচ্ছে আমাদের এটা বারবার রিরেন্ডার হওয়া না লাগে। এটা যাতে বারবার রিরেন্ডার হওয়া না লাগে আমরা কি করছি এখানে মেমোরিতে সেভ করে নিলাম। এখন দেখেন টাইটেলটা রিরেন্ডার হচ্ছে না, বাট বাটন কম্পোনেন্টটা এখনও রিরেন্ডার হচ্ছে। তো আমরা কি করব, এখন ধরেন বাটন কম্পোনেন্টটাকে আমরা মেমোরিতে রাখবো, ধরেন হচ্ছে এটা খুব হেভি একটা কম্পোনেন্ট, হ্যাঁ ধরেন একটা লুপ দিয়ে দিলাম, তো ওই কেসে আমরা ধরেন বাটন কম্পোনেন্টটাকে মেমোরিতে রাখবো, একটু বলেন। হেভি টাস্ক করলে তো মেমোরিতে রাখা লাগবে। হ্যাঁ অবশ্যই, যদি ধরেন এই আমরা ফর এক্সাম্পল আমি তো হেভি হলে মেমোরিতে রাখা যাবে। আমি তো এই জিনিসটা আপাতত এখানে দিচ্ছি না, বাট অ্যাজিউম করে নেন হচ্ছে এই বাটন কম্পোনেন্টটা অনেক হেভি একটা কম্পোনেন্ট, তো যার কারণে আমরা কি করতেছি এটাকেও মেমোরিতে রাখি। দেন এটার জায়গায় আমরা এটাকে কল করতেছি। এবার আসেন রেন্ডারিং বাটন কম্পোনেন্ট দুইবার দেখাচ্ছে, সমস্যা নেই, কারণ হচ্ছে আমাদের দুইটা কম্পোনেন্ট আছে, তো ফার্স্টের বার তো দুইটাই একবার করে রেন্ডার হবে, তার কারণ হচ্ছে এখানে 2 আসছে। দেন আমি ইনক্রিমেন্ট করি, এটা কি আবার রেন্ডার হয়েছে, মানে দেখতেছেন রেন্ডার হচ্ছে। এটা আমরা কি আশা করছিলাম, আমরা আশা করতেছি হচ্ছে এটাও কি হবে,
আমরা আশা করতেছিলাম হচ্ছে এটাও আমাদের মেমোরিতে সেভ হয়ে যাবে, এই কম্পোনেন্টটা আমাদের রিরেন্ডার হবে না। বাট আমরা এখন কি দেখতে পাচ্ছি, বাটন টাইটেলটা রিরেন্ডার হচ্ছে না, বাট বাটন কিন্তু এখনো রিরেন্ডার হচ্ছে। এখন এটা কি আমরা যেটা আশা করতেছি ওটা হইছে? না ভাইয়া। কোনো মানে এটার রিজনটা কি বলতে পারবেন কেউ? মানে গ্যাস, এনি গ্যাস? কোডে আসি দেখেন, এনি গ্যাস? প্রপস পাস করতেছি এই জন্য। আচ্ছা, আর কেউ? আচ্ছা, মেমোর ডকুমেন্টেশনে যাই আমি একটু, আপনাদেরকে দেখাই। তো মেমো লেট ইউ স্কিপ রিরেন্ডার এ কম্পোনেন্ট অন ইটস প্রপস আর আনচেঞ্জড। বলতেছে কি প্রপস যখন আনচেঞ্জড হবে তখন হচ্ছে ওটাকে স্কিপ করবে, রিরেন্ডারিংটাকে স্কিপ করবে। হ্যাঁ, আমি প্রপস পাস করতেছি, ঠিক আছে, এটাও আনচেঞ্জড। আমি কি প্রপসের মধ্যে কিছু আর চেঞ্জ করতেছি? এই যে হ্যান্ডেল ইনক্রিমেন্ট, এই ফাংশনটাও তো আনচেঞ্জ, আমি তার কোনো কিছু চেঞ্জ করতেছি না এখানে। এবং এই যে এটাও আনচেঞ্জ, তো তারপরেও কেন রিরেন্ডার হচ্ছে? আমরা তো মেমোর যেই ডকুমেন্টেশনটা ওটা অনুযায়ী বলতেছি যদি প্রপস আনচেঞ্জ থাকে তাহলে হচ্ছে রিরেন্ডারকে স্কিপ করবে। বাট এখানেও তো প্রপস আনচেঞ্জ, যা আছে তাই। মানে এখানে এখানে আমরা এই যে কাউন্টটাকে তো পাস করতেছি না, কাউন্টটা আমাদের চেঞ্জড একটা ভেরিয়েবল, হ্যাঁ, বাট এটা তো আনচেঞ্জ এবং এই ফাংশনটাও আনচেঞ্জ। মানে আর কোনো গ্যাস? আচ্ছা, আর আই গেস কেউ গ্যাস করবেন না। আচ্ছা, আমি বলতেছি মেইনলি এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা এই যে মেমো, এটা তো কল হচ্ছে আবার, আমি দেখাই। দেন আমি যখন ইনক্রিমেন্ট করতেছি রেন্ডারিং মেমো কলব্যাক কম্পোনেন্ট, এটা তো রিরেন্ডার হচ্ছে, আমরা বুঝতেছি, কারণ হচ্ছে এখানে স্টেট আছে, যার কারণ হচ্ছে আমরা বুঝতেছি এটা রিরেন্ডার হচ্ছে। আবার ইনক্রিমেন্ট করি, আবার দেখেন এটার রিরেন্ডার হচ্ছে। তো আমরা কি জানি, রিরেন্ডার যখন হয় প্রত্যেকটা জিনিস আবার নতুন করে এখানে আসে, ভিউ হয়। তো ওই কেসে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, তো যার কারণ হচ্ছে আমরা কি পাচ্ছি, কনসোল লকটাও হচ্ছে আবার দেখতে পাচ্ছি। তো তখন যখন আবার রিরেন্ডার হয় অ্যাকচুয়ালি এই যে ফাংশনটা আছে না, এটা আবার ও কি করে, আবার বানাই, এবং এটাকেও আবার বানাই। এবং এখানে আমাদের এটা তো মেমোরিতে আছে, বাট এটার যে আগের যে মেমোরিটা, মানে এটা যখন বানাইছিলাম ওই সময় যে মেমোরিটা, এবং পরে যখন আবার এই কম্পোনেন্টটা রিরেন্ডার হচ্ছে ওই সময়ের মেমোরিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কারণে ও ধরে নিচ্ছে হ্যান্ডেল ইনক্রিমেন্ট। আমরা ভিজুয়ালি দেখতেছি চেঞ্জ হচ্ছে না, বাট ও যখন মানে আপনার মেমোরিতে গিয়ে চেক করতেছে, দেখতেছে এটার মেমোরি আগেরটা এবং কারেন্ট মেমোরি চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে ও এটাকে অ্যাকচুয়ালি প্রপ চেঞ্জ হয়েছে মতো করেই ডিটেক্ট করতেছে, যার কারণে এই যে প্রপসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে মেমোতে। মেমো ইউজ করার পরেও এখানে প্রপস চেঞ্জ হচ্ছে, যার কারণ হচ্ছে ও মনে করতেছে এটাকে আবার রিরেন্ডার করার দরকার। তো এটাকে তো একটু অ্যাকচুয়ালি প্রিভেন্ট করা দরকার, তো এটাকে প্রিভেন্ট করার জন্য আসছে হচ্ছে ইউজ কলব্যাক। তো এটাকে অ্যাকচুয়ালি ইউজ কলব্যাক লেখার নিয়মটা বলি। এই যে ইউজ কলব্যাক, এটা হচ্ছে একটা নিয়ম। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইউজ, এটাও একটা মানে হুক আর কি। এই যে ইউজ দিয়ে যা কিছু শুরু হয় রিয়েক্টে সবগুলোকে হুক বলে, বাট এটা হচ্ছে একটা ফাংশন। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে প্যারেন্থেসিস আছে। তো এখানে হচ্ছে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করতে পারি, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি। এই যে আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা কি করব, এখানে পাস করব ইউজ কলব্যাক, অ্যান্ড একটা ডিপেন্ডেন্সি পাস করব। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্সিটা হচ্ছে একটা অ্যারে, এখানে হচ্ছে আপনার যেই এরকম স্টেটগুলো থাকে আর কি ওগুলো পাস করতে পারেন। তো আপাতত হচ্ছে আমাদের কোনো স্টেট পাস করার দরকার নাই, সেজন্য হচ্ছে আমরা কি করছি এখানে এমটি রাখছি এখানে। দেন এটাকে আসেন, এটাকে ইউজ কলব্যাক দিয়ে র্যাপ করলাম, দেন এটাকেও এমটি একটা অ্যারে পাস করলাম ডিপেন্ডেন্সি। ঠিক সেম আগের মতোই ইউজ কলব্যাক ছিল আমাদের, মানে যা ছিল তাকে হচ্ছে ইউজ কলব্যাকের মধ্যে র্যাপ করে দিলাম। এবার আসি, এবার দেখেন বাটন কম্পোনেন্ট ইনিশিয়ালি দুইবার রেন্ডার হয়েছে কারণ এখানে দুইবার ইউজ হচ্ছে। এবার আমি প্লাসে ক্লিক করি, রেন্ডারিং বাটন কম্পোনেন্ট। আচ্ছা, বাটনটা এখন রিরেন্ডার হচ্ছে, হ্যান্ডেল ইনক্রিমেন্ট, হ্যান্ডেল ডিক্রিমেন্ট, কল ব্যাক।
আচ্ছা, এবার আসেন। হ্যাঁ, আমরা তো ইউজ কলব্যাক দিয়ে মানে যা ইউজ কলব্যাক দিয়ে অ্যাকচুয়ালি যেটা করে আর কি, ও কি করে এই ফাংশনটাকে অ্যাকচুয়ালি সেভ করে রাখে। যেমন আমাদের এই মেমোরিতে এরকম সেভ করে রাখতেছিল টাইটেল কম্পোনেন্টকে, বাটন কম্পোনেন্টকে, ঠিক সেমভাবে ইউজ কলব্যাক কি করে আমাদের যে ফাংশনটা আছে ওটাকে হচ্ছে মেমোরিতে সেভ করে রাখে। এখানে যদি আপনি ডক্সে পড়েন তো ওই জিনিসটাই বলবে, এখানে পড়তে পারেন ডক্সটা। বাট আমরা এখানে এসে দেখেন যেটা বিহেভ করার মতো ছিল ওটা কিন্তু বিহেভ করতেছে না। মানে আমরা তো ধরে নিচ্ছি হচ্ছে ইউজ কলব্যাক ইউজ করার কারণে আমরা এই ফাংশনটা হ্যান্ডেল ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ফাংশনটা মেমোরিতে সেভ হয়ে যাবে ওটা চিন্তা করতেছি। বাট এরপরেও কিন্তু এটা রিরেন্ডার হচ্ছে। তো এটা এরপরেও রিরেন্ডার হওয়ার কারণ হচ্ছে এই যে স্টাইল, হ্যাঁ, এগুলো কিন্তু এখনও মেমোরিতে সেভ হয় নাই, এগুলো কিন্তু মেমোরিতে অ্যাজ ইট ইসই আছে। মানে অ্যাজ ইট ইস আছে বলতে এগুলো মানে প্রতিবারই যখন রিরেন্ডার হচ্ছে এই কম্পোনেন্টটা, এগুলো হচ্ছে আবার নতুন করে এখানে পাস হচ্ছে, বুঝছেন? তো আপাতত হচ্ছে আমি এগুলোকে আপাতত সরিয়ে দিই। তো এগুলোকে সরিয়ে দিয়ে যখন আমি এখানে প্লাস প্লাস দিচ্ছি তখন দেখেন আর কিন্তু বাটন কম্পোনেন্টের রিরেন্ডার হচ্ছে না, কারণ এটাকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আমরা মেমোরিতে সেভ করে রাখছি, যার কারণে এটা রিরেন্ডার হচ্ছে না। এতটুকুতে কোনো সমস্যা আছে? কমপ্লেক্স লাগতেছে? জি ভাইয়া একটু আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? মানে যা বুঝাইছি এটা বুঝছেন নাকি আবার রিপিট করব বলেন? একটু রিভিউ দিলে ভাই এই ভালো পার্টটা হতো। একটু রিপিট করে। আচ্ছা, আপাতত হচ্ছে আমি স্টাইলটা আপাতত বাদ দিচ্ছি, কারণ ওটার জন্য আরো কনফিউশন হয়ে গেছে আসলে। তো আপাতত হচ্ছে এটা রাখতেছি এতটুকু পর্যন্ত। এই যে এটার কাজ কি বুঝছিলেন? মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা কম্পোনেন্টকে আমরা মেমোরিতে সেভ করে রাখতেছিলাম, এটা কি বুঝছেন মেমো? জি ভাই। জি ভাইয়া ওকে, তো আমরা কি করছি সবগুলো কম্পোনেন্টে হচ্ছে একটা কনসোল লগ লাগাইছি এখানে, এবং আমি কি করতেছি এখন বাটন কম্পোনেন্ট এই যে এটাকে প্লাসে ক্লিক করতেছি ইনক্রিমেন্ট। তো আমার এই যে টাইটেলটা তো আমি মেমোরিতে সেভ করে রাখলাম, তো যার কারণ হচ্ছে আমি যখন ইনক্রিমেন্ট করতেছি এখানে দেখেন রেন্ডারিং টাইটেল এটা আর পাচ্ছেন না, শুধুমাত্র একবারই পাচ্ছেন। বাট বাটন রেন্ডারিং বাটন কম্পোনেন্ট এটা কিন্তু আমি মেমোরিতে সেভ করে রাখছি, বাট এরপরেও কিন্তু আমি কি পাচ্ছি, আবার পাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে কারণ হচ্ছে রিয়েক্টেড ডক্স অনুযায়ী যদি আমাদের প্রপসগুলো আনচেঞ্জড থাকে তখন হচ্ছে এ কী করবে, রিরেন্ডারিংটা স্কিপ করবে এই মেমোটা। বাট আমরা এখানে কি করছি, আমরা ভিজুয়ালি দেখতেছি কি হ্যান্ডেল ইনক্রিমেন্ট এই ফাংশনের প্রপসটা আনচেঞ্জড, এখানে আনচেঞ্জড, এটাও আনচেঞ্জড, আমরা ভিজুয়ালি এটা দেখতেছি। বাট আমরা যখন অ্যাকচুয়ালি এখানে প্লাসে ক্লিক করতেছি এ কী করতেছে, এই কম্পোনেন্টটাকে আবার রিরেন্ডার করতেছে, এই কম্পোনেন্ট মধ্যে যা কিছু আছে সবগুলোকে হচ্ছে আবার রিরেন্ডার করতেছে, যার কারণে এটা আবার কনসোলে পাচ্ছি। এই যে রেন্ডারিং মেমো কলব্যাক কম্পোনেন্ট এটা আমরা কনসোলে পাচ্ছি। তো এটাকে কনসোলে পাচ্ছে মানে তাইলে এই ফাংশনটা এটাকে আবার ক্রিয়েট করতেছে, এটাকেও আবার ক্রিয়েট করতেছে। তো এটাকে যখন আবার ক্রিয়েট করতেছে এটার এই ফাংশনগুলো তো প্রত্যেকটা ভেরিয়েবল ফাংশন এগুলো তো মেমোরিতে একটা জায়গা নেই, তাই না? তো এই মেমোরি ও যখন আবার নতুনভাবে ক্রিয়েট হচ্ছে দেখতেছে ওর প্রিভিয়াস যে মেমোরির জায়গাটা এবং কারেন্টলি আবার যখন এ রিরেন্ডার হয়েছে ওই যে মেমোরি ও আরেকটা জায়গাতে ও জায়গা দখল করে নিছে। তো তার মানে হচ্ছে এর রেফারেন্স মেমোরির রেফারেন্সটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে ও ধরে নিচ্ছে হ্যান্ডেল ইনক্রিমেন্ট এই প্রপসটা চেঞ্জ হয়েছে। এটা বুঝছেন? জি ভাইয়া। ওকে, তো জি তাইলে ভাইয়া ওকে, তো তাইলে এখন আমাদের কি করা দরকার, এই যে এটা যাতে মেমোরিতে এই ফাংশনটা যাতে মেমোরিতেও একটা কনস্ট্যান্ট জায়গা দখল করে নেয় যখন আমাদের রিরেন্ডারিংটা হবে, তখনও যাতে ও সেম ক্যাশটাই ধরে রাখে। এখন আমাদের ওই কাজটা করা লাগবে। তো ওই কাজটা করার জন্য আমরা কি করব, ইউজ কলব্যাককে ইউজ করব। জাস্ট এই ফাংশনটাকে ইউজ কলব্যাকের মধ্যে র্যাপ করে দিলাম, দেন একটা ডিপেন্ডেন্সি অ্যারে পাস করতে পারি। তো ডিপেন্ডেন্সি অ্যারে আপাতত হচ্ছে আমার কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা আমি পরে আসতেছি ডিপেন্ডেন্সি অ্যারেটা, বাট আপাতত হচ্ছে আমাদের কোনো ডিপেন্ডেন্সি নাই, যার কারণ হচ্ছে আমরা এখানে কিছু পাস করলাম না। দেন এখানেও হচ্ছে আমি ইউজ কলব্যাক এটা অ্যান্ড এটা, তো আমি কি করছি ইউজ কলব্যাক ইউজ করলাম। তো ইউজ কলব্যাকের কাজটা হচ্ছে ও অ্যাকচুয়ালি কোনো একটা ফাংশনকে ক্যাশে ধরে রাখতে পারে। তো যার কারণে যেটা হয় যখন হচ্ছে মেমোরিতে আপডেট
মানে রিরেন্ডার হয় আর কি, হচ্ছে ও এটাকে আর মেমোরিতে নতুন করে মানে চেঞ্জ বা নতুন করে হচ্ছে জায়গা দেয় না, আগের জায়গাটাই ধরে রাখে। তো এখন আসেন, এখন দেখেন প্লাসে ক্লিক করতেছি, রিফ্রেশ দিলাম একটা। ফার্স্ট অফ অল এটা কম্পোনেন্টের প্রত্যেকটা একবার একবার করে রিরেন্ডার হয়েছে, যেহেতু বাটন দুইটা আছে জন্য দুইবার রিরেন্ডার হয়েছে। দেন আমি প্লাসে ক্লিক করলাম, রেন্ডারিং কলব্যাক কম্পোনেন্ট। তার মানে এখন কি হচ্ছে, এই যে এই কলব্যাক ইউজ করার কারণে আমাদের এই ফাংশনটা ক্যাশের যেই জায়গাটা ধরে রাখছে এখনও হচ্ছে ও সেম জায়গাটা ধরে রাখছে। তো যার কারণে আলটিমেটলি ওর মধ্যে কোনো চেঞ্জ নাই এবং এই প্রপসটাও আনচেঞ্জ। তো যার কারণ হচ্ছে এই কম্পোনেন্টটা মেমোরাইজ বাটন, এই মেমোর কম্পোনেন্টটা আনচেঞ্জড আছে, যার কারণে রিরেন্ডার হচ্ছে না। বুঝছেন? এই যে আনচেঞ্জড, বুঝছেন? যদি না বুঝেন আবার রিপিট করবো, সমস্যা নেই। কোনো ইস্যু? ভাই রেন্ডারিং কম্পোনেন্টটা আরেকবার একটু রিভিউ করে দিন লাস্ট। আচ্ছা, ওকে। ওকে, আমরা হচ্ছে কি করছি, আপাতত এগুলো সব বাদ দেন, মেমো থেমো সব বাদ দেন। আমরা জাস্ট টাইটেলটাকে কল করলাম, এখানে টাইটেল কম্পোনেন্টটাকে ডাকলাম, দেন বাটন কম্পোনেন্টকে ডাকলাম। তো আমরা জানি হচ্ছে যদি কোনো একটা স্টেট, কোনো একটা কম্পোনেন্টের স্টেটে চেঞ্জ হয় তাইলে ওর ভিতরে যা কিছু আছে সব কিছুই হচ্ছে আবার রিরেন্ডার হয়। তো যার কারণ হচ্ছে আমি যখন এখানে এসে প্লাসে ক্লিক করি তখন হচ্ছে দেখেন রেন্ডারিং মেমো কম্পোনেন্ট এটা হচ্ছে দেখাচ্ছে, পাশাপাশি হচ্ছে রেন্ডারিং টাইটেল কম্পোনেন্ট, এই যে টাইটেল যেটা আছে এটাও রিরেন্ডার হচ্ছে। যার কারণ হচ্ছে এই যে এই কনসোল লকটাও দেখাচ্ছে, ঠিক সেমভাবে বাটন এটাও আবার রিরেন্ডার হচ্ছে, যার কারণে ওটাও দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি তো আমাদের এগুলোকে বারবার রিরেন্ডার করার দরকার নাই। তো ধরেন এই কম্পোনেন্টগুলো হচ্ছে অনেক হ্যাভি, টাইটেল বাটন এগুলো হচ্ছে অনেক হ্যাভি কম্পোনেন্ট। তো এগুলো যদি আমি এরকম বারবার করে রিরেন্ডার করি তাহলে হচ্ছে আমার কোড বেস স্লো হয়ে যাবে, বা আমি যখন এটাকে প্রোডাকশনে লাইভ করব, হাজার হাজার ইউজার এটাকে যখন ইউজ করবে হচ্ছে ওদের জন্য এই গিয়ারটা স্লো হয়ে যাবে। তো ওটাকে প্রিভেন্ট করার জন্য আমি কি করতেছি, যেহেতু এখানের ভিতর যা কিছু আছে সব কিছু কনস্ট্যান্ট, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তো আমি কি করলাম মেমো দিয়ে হচ্ছে এই টাইটেলকে র্যাপ করে নিলাম, টাইটেল কম্পোনেন্টটাকে। যার কারণে কি হচ্ছে ও মেমোরিতে হচ্ছে এই টাইটেল কম্পোনেন্টটাকে মেমোরিতে সেভ করে রাখলো, এই যে টাইটেল কম্পোনেন্টটাকে মেমোরিতে সেভ করে রাখলো। এখন যখন আমি টাইটেলে মানে প্লাসে ক্লিক করতেছি দেখেন রেন্ডারিং টাইটেল, এটা শুধুমাত্র একবারই রেন্ডার হয়েছে। যখন আমি ইনক্রিমেন্ট করতেছি স্টেট চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আগেরটাই ধরে রাখছে, যার কারণে ওটাকে আর পাচ্ছি না এখানে রেন্ডারিং টাইটেল কম্পোনেন্ট, এটাকে আমি আর পাচ্ছি না, কারণ ওটা মেমোরিতে এখন সেভ হয়ে গেছে। তো এটার যেহেতু কোনো প্রপসও পাস করতেছে না এবং আনচেঞ্জ সব কিছু, তো যার কারণে এটার দরকার নেই রিরেন্ডার করার। ঠিক সেমভাবে আমি কি করলাম, আমি এটাকেও মেমোরিতে সেভ করে রাখলাম বাটন কম্পোনেন্টটাকেও। তো এখন আমি ধরে নিচ্ছি হচ্ছে এটাও একটা হেভির কম্পোনেন্ট, তো যার কারণে এটাকে মেমোরিতে সেভ করে রাখলাম। প্লাস হচ্ছে এখানে একটা প্রপস পাস করলাম, যেখানে হচ্ছে অন ক্লিক দিয়ে হ্যান্ডেল ইনক্রিমেন্ট অ্যান্ড হ্যান্ডেল ডিক্রিমেন্ট এই ফাংশন দুটাকে পাস করলো। তো আমি ধরে নিচ্ছি টাইটেল যেভাবে কাজ করছে এটাও একইভাবে কাজ করবে। এবার চলেন দেখি এটাও কীভাবে কাজ করে না। প্লাসে ক্লিক করতেছি দেখেন বাটনটা কিন্তু আবার রিরেন্ডার হচ্ছে, বাটন কম্পোনেন্টটা হচ্ছে আবার রিরেন্ডার হচ্ছে। এই জিনিসটার কারণটা হচ্ছে আমরা তো এই যে ডক্স অনুযায়ী দেখছি যে প্রপস যদি আনচেঞ্জ থাকে এটাকে আবার রিকল করার দরকার, মানে রিরেন্ডার করে না, মেমোর কাজ হচ্ছে এটা। বাট এখানে তো আমরা প্রপস পাস করতেছি, তো এটা অ্যাকচুয়ালি যে কাজটা হচ্ছে আর কি, যখন এই স্টেটটা চেঞ্জ হচ্ছে, সেট কাউন্ট স্টেটটা চেঞ্জ হচ্ছে, তখন কি করে ও হচ্ছে এই ফাংশনটাকে আবার ক্রিয়েট করে এবং এই ফাংশনটাকেও আবার ক্রিয়েট করে। তো যার কারণে প্রিভিয়াস স্টেটের যে ফাংশনটা এবং কারেন্ট স্টেটের যে ফাংশনটা এদের রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে এই ধরে নিচ্ছে হ্যান্ডেল ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এই দুইটা ফাংশনের প্রপসটা চেঞ্জ হয়েছে ও ধরে নিচ্ছে, কারণ যেহেতু ওদের মেমোরি রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে। তো যার কারণে আলটিমেটলি মেমোরাইজ বাটন এই কম্পোনেন্টটা আবার রিরেন্ডার হচ্ছে, এই যে এই রিরেন্ডার হচ্ছে। তো এখন আমাদের কি করা লাগবে, আমরা দেখতেছি এটা মানে আমাদের ক্যাশ করে রাখলে, যদি আমরা টাইটেল যেরকম ক্যাশ করে রাখতে পারতাম এরকম যদি আমরা ফাংশনটাকেও ক্যাশ করে রাখতে পারতাম তাইলে হচ্ছে আমাদের এই জিনিসটা প্রিভেন্ট করা যেত। তো আমরা চলেন ওটাকে ক্যাশ করে রাখার ট্রাই করি। তো এরকম কোনো একটা ফাংশনকে যদি আমরা ক্যাশ করে রাখতে চাই তখন আমরা কি ইউজ করি, ইউজ কলব্যাক।
আমরা কি করলাম, এই ফাংশনটাকে ইউজ কলব্যাক দিয়ে র্যাপ করে নিলাম। ঠিক সেম ভাবে হচ্ছে এটাকেও আমরা ইউজ কলব্যাক দিয়ে র্যাপ করে নিই। তো এই ইউজ কলব্যাক দিয়ে র্যাপ করার কারণে যেটা হয়, এটা যখন ফার্স্ট টাইম ইনিশিয়ালি রেন্ডার হয় তখন হচ্ছে ও কি করে, এই ফাংশনটাকেও হচ্ছে ক্যাশে সেভ করে রাখে, এবং এও কি করে এই ফাংশন, এই কেসও এই ফাংশনটা ক্যাশে সেভ করে রাখবে। তার মানে হ্যান্ডেল ইনক্রিমেন্ট এবং হ্যান্ডেল ডিক্রিমেন্ট এগুলো ক্যাশে সেভ হয়ে আছে। তো এখন আসেন, এখন এসে যদি আমি রিলোড দিলাম, দেখেন সবগুলো একবার একবার করে রিরেন্ডার হয়েছে। আর যখন আবার ইনক্রিমেন্টে ক্লিক করতেছি, যেহেতু আমাদের এই ফাংশনটা ক্যাশে সেভ হয়ে আছে এবং এই ফাংশনটাও ক্যাশে সেভ হয়ে আছে, এখন আর আমাদের এটাকে রিরেন্ডার করার দরকার নাই, কারণ এই প্রপসগুলো এখন আনচেঞ্জড অবস্থাতেই আছে। তো যার কারণে এই বাটন এটাকে আর রিরেন্ডার করতেছে না, যার কারণে আমরা কনসোল লকগুলোও পাচ্ছি না, শুধুমাত্র আমরা এই কম্পোনেন্টের কনসোল লকটাই পাচ্ছি। বুঝছেন? জি ভাইয়া। বল জি ভাইয়া। আবার আবার রিক্যাপ করব। না ভাই লাগবে না। ওকে, তো এখন এর আগে আরেকটা কেস দেখলাম, সেটা হচ্ছে আমরা যখন এখানে স্টাইল ইউজ করছি, হ্যাঁ আমি এখানে স্টাইল ইউজ করলাম, শুধুমাত্র স্টাইল কাকে দিলাম, আমি শুধুমাত্র প্লাসকে দিলাম। এখন দেখেন আমি মাইনাসে ক্লিক করি, আগে যেটা দুইটা হলে হতো, এখন হচ্ছে একটা হচ্ছে, যেটা হচ্ছে এটারটা, আমি এটাতেও ক্লিক করি, একটা করে হচ্ছে। বাট আমরা তো জানি যে মেমোরি ইউজ করলে হচ্ছে এটা মেমোরিতে ক্যাশ করে রাখবে, প্লাস হচ্ছে আমরা এটাকেও ক্যাশ করে রাখতেছি। বাট আমরা যখন স্টাইল ইউজ করছি, এরপর আবার আমরা সেম ইস্যুটা পাচ্ছি। হ্যাঁ, এটার মানে রিজনটা বলতে পারবেন কেউ? গ্যাস, এনি গ্যাস? কোড দেখাই, হ্যাঁ গ্যাস করেন, এটা অ্যাকচুয়ালি কেউ কি গ্যাস করতে পারবেন? মানে এই জিনিসটা যখন স্টাইল ইউজ করছি তখন এই কম্পোনেন্টটা আবার রিরেন্ডার হচ্ছে, এটা কেন? যে এখান থেকে তো আমরা রিরেন্ডারতে দেখতে পাচ্ছি রেন্ডারিং বাটন কম্পোনেন্ট, তো এই কম্পোনেন্টটা আবার রিরেন্ডার হচ্ছে, কেউ কি বলতে পারবেন? এখানে কি প্রপসটা চেঞ্জ হচ্ছে দেখে এই জন্য? হ্যাঁ, মানে মেমোর ক্ষেত্রে কি প্রপস চেঞ্জ হলেই হচ্ছে মেইনলি আপনার রিরেন্ডার হয়, তো এটাও তো একটা প্রপস, জি ভাই। তাই না? হ্যাঁ, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, আর কেউ? বাট আমরা তো দেখতেছি এটা চেঞ্জ হচ্ছে না, মানে এটা তো অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড রেড, হ্যাঁ এটা তো আমরা চেঞ্জ করতেছি না ক্লিক করলে, বাট এরপরও কেন চেঞ্জ মানে রিরেন্ডার হচ্ছে? এনি গ্যাস? হ্যাঁ বলতে পারেন, আর কেউ যদি আর কোনো থটস থাকে বলতে পারেন। আর কেউ বলবেন কিছু? আচ্ছা আমি বলতেছি, তো মেইনলি হচ্ছে আমরা মেমো থেকে কি জানি, কেউ কি বলতেছেন? আচ্ছা, আমরা মেমো থেকে আমরা অলরেডি কি জানি, মেমো থেকে মেমোর ডকুমেন্টেশন আর কি, রিয়েক্টর অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে আমরা জানি প্রপস যতক্ষণ চেঞ্জ হবে না ততক্ষণ পর্যন্ত এই রিরেন্ডারিংয়ের কোনো কিছুই হবে না যে মেমোরাইজড কম্পোনেন্টের মধ্যে। বাট এখানে কেসে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এই যখন আবার রিরেন্ডার করতেছে তখন হচ্ছে এই যে স্টাইল, এই অবজেক্টটা আবার নতুনভাবে ক্রিয়েট হচ্ছে, তো যার কারণ হচ্ছে ও ধরে নিচ্ছে এটাকে, অ্যাকচুয়ালি এটা চেঞ্জ হিসেবে ধরে নিচ্ছে হচ্ছে, যখন আমরা যখন অবজেক্ট বানাই আর কি, ধরুন এটাকে আমি আবার বানালাম, বাট এই প্রথমবার বানানোর ক্ষেত্রে যে মেমোরিটা, সেকেন্ডবার বানানোর আমি যদি ওবিজেকে কল করি আর কি, দেন আমি কিন্তু এটাই পাচ্ছি। তো আমি প্রথমবার যেটা, এটার মানে এটা না যে আমি প্রথমবার যেটা বানাইছি ওটার ভ্যালুটাকে পাচ্ছি, আমি অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত যেটা বানাইছি আমি ওটার ভ্যালুটাই পাচ্ছি, কারণ হচ্ছে এটার জন্য হচ্ছে একটা মেমোরিতে জায়গা নিছে, এটার জন্য একটা নিছিল, বাট এটার জন্য একটা নিছিল, এটার জন্য একটা নিছিল। তো ও কি করতেছে, অ্যাকচুয়ালি মেমোরি চেঞ্জ হচ্ছে বারবার,
তো মেমোরি চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে, ওর লেটেস্ট যেই মেমোরিতে জায়গা নিছে ওটার ভ্যালুটাই হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে, বাট আমরা ভিজুয়ালি দেখতেছি না, বাট বিহাইন্ড দ্য সিন হচ্ছে এটাই হচ্ছে। ঠিক সেমভাবে এখানের কেসও এটা, এই কম্পোনেন্টগুলো যখন রিরেন্ডার হয় এই অবজেক্টটাও হচ্ছে আবার ক্রিয়েট হয় নতুন করে। তো এটা যেহেতু আবার নতুন করে ক্রিয়েট হচ্ছে, এটা কি করতেছে অ্যাজ এ প্রপ চেঞ্জ হিসেবে ধরে নিচ্ছে, যার কারণ হচ্ছে এই যে মেমোরাইজ বাটন এটাকে হচ্ছে বলতেছে রিরেন্ডার করতে আবার। বুঝতে পারছি? কোনো ইস্যু? না ভাই, না ভাই। ওকে, আমি আবার কি রিক্যাপ করব? ওকে, আই গেস রিক্যাপের দরকার নাই। আচ্ছা, ব্রেক লাগবে আপনাদের? ওকে, তাহলে হচ্ছে আবার 10:50 শুরু করি কেমন, নাকি 55-তে শুরু করব? 55 দিবেন। ওকে, তাইলে 55-তে শুরু করি তাইলে। আচ্ছা ভাইয়া। আমি আছি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আর কি করতে পারেন। আমি জাস্ট ফ্যানটা অন করে দিচ্ছি। হ্যাঁ, বাসায় ঘর গোছানোর সময় হচ্ছে ফ্যানটা বন্ধ করে দিছে। হ্যাঁ, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাইলে করতে পারেন এই ব্রেকের মধ্যে আর কি। যাদের ব্রেক লাগবে ওরা ব্রেকে যেতে পারেন। ভাইয়া প্রপসের জিনিসটা একটু একবার বলবেন মুখে। প্রপস, ওয়েবসাইটে আচ্ছা, প্রপস জিনিসটা হচ্ছে মেইনলি একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করেন প্রপসটা। তো প্রপস জিনিসটা মেইনলি কি, আমরা যখন একটা কম্পোনেন্ট বানাই, ধরেন এটাই তো একটা কম্পোনেন্ট, তারপর হচ্ছে মেমোরাইজ বাটন, এটা একটা কম্পোনেন্ট। হ্যাঁ, এই যে আমরা যখন কম্পোনেন্টগুলো বানাই, আমরা চাইলে হচ্ছে কম্পোনেন্টে আমাদের নিজে থেকে কিছু একটা পাস করতে পারি। যেমন ফর এক্সাম্পল এটার কেসেই ধরেন আমি হচ্ছে এখানে একটা প্রপস পাস করব, এটা ধরে নিচ্ছি। এটা কোথায় ইউজ হয়েছে, এটা হচ্ছে এখানে, আপাতত এটাকেই ধরি। তো এখন দেখেন আমি যদি এটাকে দেখাই, দেখেন এই যে এখানে কোনো টাইটেল কিছু দেখাচ্ছে না। এটা না দেখানোর কারণ হচ্ছে আমরা কি করছি, এখন ওই যে আগে যেটা ডিফল্টভাবে ছিল আর কি ওটা সরাই দিয়ে আমরা কি করতেছি, বলতেছি হচ্ছে একটা ভ্যালু টাইটেল এই জিনিসটা এখানে দেখাবে। তো এই যে এই জিনিসটা না, এটাই হচ্ছে মেনলি আপনার প্রপস। তো আমরা হচ্ছে কি করতে পারি, যখন একটা কম্পোনেন্ট বানাই ওখানে আমাদের নিজে থেকে কিছু ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, যাতে হচ্ছে ও কম্পোনেন্টে গিয়ে এখানে এসে দেখায়। তো আমরা নর্মালি HTML যখন লিখতাম, ধরেন এটা তো একটা HTML। হ্যাঁ, এই যে দেখেন HTML এর ক্ষেত্রে আমি কি করছি, ডিপের মধ্যে একটা আইডি দিয়ে নেই, মানে আইডি অ্যাট্রিবিউট দিছি, তারপর স্ক্রিপ্টস এটার মধ্যে হচ্ছে একটা টাইপ অ্যাট্রিবিউট দিছি, দেন SRC অ্যাট্রিবিউট দিছি। তো এগুলো কি এক একটা অ্যাট্রিবিউট, তাই না? তো এই যে এটা দেখেন, এটা অনেকটা হচ্ছে HTML এর মতো দেখতে না? জি ভাইয়া। তো এখানেও কি করতে পারি আমরা, এই যে HTML এ যেরকম অ্যাট্রিবিউট পাস করতে পারতাম, ঠিক সেম অ্যাট্রিবিউট হচ্ছে, মানে সেম না, আমরা চাইলে এখানে আরও এক্সট্রা অ্যাট্রিবিউট পাস করতে পারি। তো আমরা চাইলে হচ্ছে এখানে অ্যাট্রিবিউট পাস করতে পারি। তো যখন হচ্ছে আমরা রিয়েক্টে আসি বা JSX এ আসি, তখন হচ্ছে অ্যাট্রিবিউটকে আমরা তখন আর অ্যাট্রিবিউট বলি না, তখন হচ্ছে আমরা কি বলি, এগুলোকে প্রপস বলি। জাস্ট নামটা চেঞ্জ হয়ে গেছে, আগে যেটা আমরা অ্যাট্রিবিউট বলতাম ওটাকে আমরা এখন প্রপস বলতেছি। তো এখানে ধরেন আমি একটা অ্যাট্রিবিউট পাস করলাম কিছু একটা, এটা বলে হচ্ছে আমি জাস্ট কিছু একটা পাস করলাম এখানে। তো এই যে এই অ্যাট্রিবিউটটা এই কম্পোনেন্টে এসে হচ্ছে আমি কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো আমি হচ্ছে এইভাবে নর্মালি হচ্ছে আমি কি করি, প্রপস দিই। আপাতত এখানে কিছু না দিই। এবার এসে দেখেন এই যে টাইটেল, এটা পাচ্ছি আমি এখানে, মানে যেটা এই যে কনসোল লক করছে 2 নাম্বার লাইন, এই যে জি ভাইয়া, কিছু টাইটেল না। ডট JSX এর 2 নাম্বার লাইন। এই যে প্রপস এটা তো পাচ্ছি, টাইটেলও পাচ্ছি, মানে যেটা পাস করছি আর কি ওটা হচ্ছে একটা অবজেক্ট আকারে পাচ্ছি। তো ধরেন আমি এটাকে এখন এখানে ইউজ করতে চাচ্ছি, তো আমি JSX এর মধ্যে যখন আমি
ডাইনামিক জাভাস্ক্রিপ্ট ইউজ করবো আর কি, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, কার্লি ব্রেসেস ইউজ করা লাগবে। দেন কার্লি ব্রেসেস ইউজ করলাম, দেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে টাইটেল নামে এই অবজেক্টের মধ্যে কিছু একটা আছে। তো আমি কি করছি, টাইটেল এভাবে করে এটাকে কল করলাম। দেখেন এই যে এটা এখানে যেটা দেখাচ্ছিল আর কি, এখন সেম জিনিসটা হচ্ছে এখানে দেখাচ্ছে। তো আমরা তো অলরেডি অবজেক্ট ডি স্ট্রাকচার এবং অ্যারে ডি স্ট্রাকচার দেখছিলাম, তো এটা তো একটা অবজেক্ট। তো আমরা কি করতে পারি, এখন এটাকে আর একটু ছোট করে নিতে পারি। তো আমরা কি করছি, এখানে টাইটেল জাস্ট এটাকে ডি স্ট্রাকচার করলাম, এটাকে ডি স্ট্রাকচার করলাম। তো সেম জিনিসই আমরা যে কিছু একটা এখানে দেখতেছি, এই সেম জিনিসটা হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এভাবে এটাই হচ্ছে মেইনলি প্রপস। ভাই আপনি যে এখন বলছেন এটা কি রেকর্ড হয়েছে? হ্যাঁ, এটাও রেকর্ড হয়েছে। ভাই বুঝছি। আর ভাই মেমোরির মধ্যে যে আমরা কম্পোনেন্ট গুলো রাখি, যেগুলো হেভি ওইগুলো রাখি, আর যেগুলো কম কাজ থাকে ওইগুলো রাখি না। কিন্তু এভাবে কম্পোনেন্ট একসাথে কতগুলো সেভ করে রাখা যাবে মেমোরিতে? আনলিমিটেড, মানে আনলিমিটেড বলতে হচ্ছে আপনার যেমন ধরেন অনেক রাখতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে একটা বলতেছি আর কি, ধরেন হচ্ছে আমার ধরেন আমার পিসি সেটিংসে যাই, দেন হচ্ছে সিস্টেম সেটিংসে যাই, অ্যাবাউটে গেলাম। ধরেন আমার এখন মেমোরি, টোটাল মেমোরি হচ্ছে কত, 32 জিবি। এবার আসি টাস্ক ম্যানেজারে, এবার পারফরমেন্সে আসি। টোটাল তো 32 জিবি আছে, বাট এর মধ্যে কত, 18 জিবি হচ্ছে রিজার্ভ, মানে কিছু না কিছু হচ্ছে জিনিস রিজার্ভ করে রাখছে। তো আপনি যত বেশি মেমোরি ইউজ করবেন আর কি, তখন দেখা যাচ্ছে আপনার র্যাম হচ্ছে তত বেশি এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ধরেন বাড়তে বাড়তে এটা 32 জিবিতে চলে গেল, ঠেকাই গেল 34 জিবি, তখন হচ্ছে আর মেমোরিতে সেভ করতে পারবে না, কারণ হচ্ছে আপনার মেমোরি যা রিজার্ভ করার, যা যতটুকু রিজার্ভ করতে পারতো সবগুলোই হচ্ছে আপনার এই মেমোরি, মানে মেমোরিতে রাখতে রাখতে শেষ হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত মেমোরি আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি রাখতে পারবেন। বাট ওটা করার দরকার নাই, ওটা শুধুমাত্র তখনই করব আমরা যখন হচ্ছে কোনো একটা কম্পোনেন্ট হেভি হবে, ওই কেসে হচ্ছে আমরা জাস্ট মেমোরিটা ইউজ করব। আচ্ছা, বুঝছি। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। এই টপিকের বাইরে একটা কোশ্চেন ছিল আমার, জাস্ট জানার জন্য আর কি। হ্যাঁ, যে টাইপ স্ক্রিপ্টটা আসলে কেন আমরা ইউজ করি, আচ্ছা। এটা দেখলাম যে অনেকেই ইউজ করতেছে বা একটু অ্যাডভান্স একটা ইয়া। আচ্ছা, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, লেট সমান 10, ধরেন এটার নাম্বার দিলাম 10। তো এই যে ভেরিয়েবলের না, আচ্ছা আরো স্পেসিফিকভাবে যাই, H20, আমি এইজ দিলাম 20। এখন একজন মানুষের এইজ কি স্ট্রিং হতে পারে? না ভাইয়া। তো এইজ জিনিসটা হচ্ছে আমরা জানি, মানে এটা একটা নাম্বারই হবে, মানে এটা আমরা মানে বাই ডিফল্ট হচ্ছে এটা আমাদের মানে মাথায় সেট করা আছে, যে কেউ যা কিছু বলুক আমরা এইচকে অ্যাজ এ নাম্বার হিসেবে মানে কাউন্ট, মানে করবো, কি বলতাম, কাউন্ট করব অ্যাজ এ নাম্বার ডেটা টাইপ হিসেবে। বাট ধরেন আমি এই এইচটার গিয়ে আমি পরে গিয়ে কি করলাম, সাইম বানিয়ে দিলাম। এখন আমি যদি এইচকে দেখতে চাই, এইচ আগে দিলাম, আমি শুরুতে দিলাম 20, দেন পরে গিয়ে ওটার ভ্যালু কী করে দিলাম, স্ট্রিং করে দিলাম, ওখানে আমার নামটা অ্যাসাইন করে দিলাম। বাট এইচের যে মানে এইচ দিয়ে আমরা নর্মালি যেটা মিন করতেছি, এখন কি এটা আর মিন হচ্ছে, মানে উল্টা আর একটা জিনিস হয়ে গেছে না এখানে। এই যে আমরা কি করতেছি, নাম্বার ডেটা টাইপ থেকে স্ট্রিং ডেটা টাইপে নিয়ে যাচ্ছি। এই জিনিসপাতিগুলোকে প্রিভেন্ট করার জন্য ধরেন এই 40 দেই, 40টা কিন্তু ঠিক আছে, মানে নাম্বারকে আমরা আবার নাম্বারে চেঞ্জ করতে পারি। এই যে জাভাস্ক্রিপ্টে কি হচ্ছে, আমি ডেটা টাইপ প্রিজার্ভ করে রাখতে পারতেছি না, নাম্বার দিয়ে ডেটা টাইপ একটা খুললাম, পরে গিয়ে ওটাকে আমি কি করতেছি, স্ট্রিংয়ে বানিয়ে নিচ্ছি, আবার ওটাকে আমি ফাংশন বানাচ্ছি অথবা অ্যারে বানিয়ে ফেলতেছি, মানে যা মন চাই করে ফেলতেছি। এই যে এই জিনিসপাতিগুলো প্রিভেন্ট করার জন্য অ্যাকচুয়ালি টাইপ স্ক্রিপ্ট আসছে। নর্মালি তো আপনার কি সি প্লাস প্লাস অথবা ওরকম টাইপের আইডিয়া আছে, ওরকম কোনো কিছু নিয়ে? ওকে, তো সি প্লাস প্লাস অ্যাকচুয়ালি যেটা হতো, আমরা যখন একটা ভেরিয়েবল ডিফাইন করতাম, ওই সময় হচ্ছে
ওই ভেরিয়েবলের ডেটা টাইপকে বলে দিতাম। ধরেন ইন্ট এইচ, এভাবেই তো সি প্লাস প্লাসে লিখে, তাই না? হ্যাঁ তো এভাবে যখন আমরা লিখতাম, পরবর্তীতে আমরা এইচটাকে পরে গিয়ে আর স্ট্রিং করতে পারতাম না, তাই না? সি প্লাস জি প্লাসে ভাইয়া। সেম জিনিসটা হচ্ছে আমাদের টাইপ স্ক্রিপ্ট করে দিই। এখন এই যে এটা অ্যাকচুয়ালি কি দরকার, মানে আমি তো মনে রাখলেই হচ্ছে, এইচ কখনো নাম্বার হতে পারবে না, আমি এটা জাস্ট মনে রাখলাম। বাট এই জিনিসটা হচ্ছে ধরেন আপনার, ধরেন গুগল, তারপর ফেসবুক, হ্যাঁ ওদের তো সফটওয়্যার বানাইছে, অনেক অনেক সফটওয়্যার আছে, হ্যাঁ। তো ওখানে হচ্ছে মিলিয়ন্স অফ লাইনস অফ কোড আছে ওখানে। তো ওই মিলিয়ন লাইনস অফ কোড হচ্ছে আপনি যখন মানে আপনার পক্ষে মনে রাখা সম্ভব না, আপনি কখন কোথায় কোন ভেরিয়েবলটি স্ট্রিং হিসেবে লিখছেন, কখন কোনটাকে নাম্বার হিসেবে লিখছেন, ওটা আপনার মনে রাখা পসিবল না সব কেসে। ধরেন এইচটা তো আমরা বুঝতেছি, বাট অনেক সময় কেউ একজন কোন একটা নাম লিখলো আর কি ভেরিয়েবলের, তো ওটা মনে রাখা পসিবল না। ধরেন আরেকজন এসে কি করলো, ওই যে নাম্বারটাকে কি করলো পরে গিয়ে ওই স্ট্রিং করে দিল, এটা একটা ইস্যু তৈরি করতে পারে ইন ফিউচার গিয়ে। তো এই যে এই সমস্ত জিনিসপাতিগুলোকে বাঁচার জন্য ওরা কি করছে, জাভাস্ক্রিপ্টের যেই বিহেভিয়ারটা আর কি, যে ওটাকে কি করছে একটু চেঞ্জ করছে, যেটা হচ্ছে কোনো ডেটা টাইপ ছিল না আগে কোনো ভেরিয়েবলের, ও কি করছে এখন ডেটা টাইপ নিয়ে আসছে। তো এই যে টাইপ, মানে যে ভেরিয়েবল আমরা টাইপ ছাড়া ডিফাইন করতাম, ওই ভেরিয়েবলে এখন কি হচ্ছে টাইপ ডিফাইন করা লাগছে, ওই জন্য হচ্ছে মেনলি ওটাকে এখন টাইপ স্ক্রিপ্ট বলতেছে। এটাই অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভাইয়া। বাট এটার আরও অনেক অ্যাডভান্টেজ পাবেন নর্মালি। যেমন ধরেন আমি এই যে বাটন একটা কম্পোনেন্ট বানালাম, তো কই এই বাটন কম্পোনেন্টটা আমি এখানে প্রপসে পাস করলাম। তো নর্মালি আমি যখন এখানে অন ক্লিক লিখবো, দেখেন আমি এখানে যা যা করা যায় সব কিছুর সাজেশন হচ্ছে এখানে পাচ্ছি, তাই না? জি ভাইয়া। বাট আমি যখন এখানে কন্ট্রোল স্পেস বার দিই, দেখেন আমি শুধুমাত্র কি এবং চিলড্রেন এই দুইটা পাচ্ছি সাজেশন হিসেবে, বাট আমার এখানে অন ক্লিক সাজেশন হিসেবেও পাওয়ার কথা, বাট পাচ্ছি না। তো এটা একটা জিনিস আর কি, যে টাইপ স্ক্রিপ্ট আমাদের সাজেশন পেতেও হেল্প করে। তো টাইপ স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি বুঝতে পারে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি না করতেছি, ওটার উপর বেস করে হচ্ছে সাজেশনও দেয়, মানে অনেক মানে স্মার্টলি কাজ হচ্ছে করে। আমাদের কাজগুলো হচ্ছে ইজি করে দেয়, ঠিক না? হ্যাঁ, এবং এটার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটা রান টাইম ইরর। দুই ধরনের ইরর আছে, একটা হচ্ছে রান টাইম আর একটা হচ্ছে বিল্ড ইরর। একটা বিল্ড ইরর আর একটা হচ্ছে রান টাইম ইরর। তো রান টাইম ইরর মানে হচ্ছে আপনি যখন কোড করবেন তখনই হচ্ছে ইররগুলো পেয়ে যাবেন গা, মানে আপনার বিল্ড দিতে হচ্ছে না আর কোনো ইরর পাওয়ার জন্য। তো নর্মালি জাভাস্ক্রিপ্ট করে আমাদের বিল্ড টাইম ইররগুলো দেয়, রান টাইম ইররগুলো সবসময় দেয় না, কিছু কিছু কেসে দেয় বাট সবসময় দেয় না। তো টাইপ স্ক্রিপ্ট কী করে, যত ধরনের রান টাইম ইররের পসিবিলিটি আছে সবগুলোই হচ্ছে দিয়ে দেয়। যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, ধরেন আপাতত ধরেন জেএসটি FN প্লাস F12 JS const h10। তো আমি কি করছি এখানে const h সমান কি বললাম 10 বললাম, দেন আমি পরে গিয়ে এইচটাকে চেঞ্জ করতে চাচ্ছি 20-এ। দেখেন const মানে আমরা কি জানি, const মানে হচ্ছে এটা কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। বাট আমরা এখন কি করতেছি এটাকে চেঞ্জ করতেছি, এটা কি আমাদের কোনো এরর দিচ্ছে? মানে কোনো এরর মানে নরমালি কি লাল লাল একটা মানে কোনো যদি এরর হয় আর কি, আমি যদি উল্টাপাল্টা কিছু এরর তো দিচ্ছে না, এরর দিচ্ছে না। বাট এটা যখন আমি ধরেন আমি এটা রান করব, আমি কি পাচ্ছি এখন এই এররটা পাচ্ছি অ্যাকচুয়ালি বিল্ড টাইমে, এটা যখন বিল্ড হচ্ছে তখন পাচ্ছি। তো আমি যখন এখানে রান টাইম এররগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন লিখব ওই লিখের টাইমে যদি আমি এররগুলো পাই ওটা হচ্ছে আমার রান টাইম এরর, বাট আমি এখন কি পাচ্ছি এটা আফটার মানে এটা বিল্ড হয়ে যাচ্ছে তারপরে গিয়ে এটা পাচ্ছি। তো এই যে এই জিনিসটা আর কি, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে মিসিং। ধরুন আমি ধরেন একটা রিয়েক্টের একটা টাইপ স্ক্রিপ্টের প্রজেক্ট ওপেন করি আমার এখান থেকে। আচ্ছা এখানেও দিচ্ছে না আসলে,
রান টাইম ভার্সেস কম্পাইল টাইম এরর। আচ্ছা আচ্ছা দিছে হ্যাঁ, একটু সময় নিছে। এই যে দেখেন আমি এখন কি পাচ্ছি, এই ইররটা রান, মানে আমি এখানে কিন্তু এখনো রান করি নাই কোডটাকে, বাট আমি এর আগেই কি পেয়ে যাচ্ছি, এখানে ইররটা পেয়ে যাচ্ছি, ক্যান নট অ্যাসাইন এইচ টু এইচ বিকজ ইটস এ কনস্ট্যান্ট, মানে এইচটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে আমি ডিক্লেয়ার করছি, যার কারণ হচ্ছে এটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না, বুঝছেন? মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টাইপস্ক্রিপ্টে দেয় আর কি। তো এটাও আছে, আরো অনেক কিছুই আছে। মেইনলি হচ্ছে এটা কাজটা ইজি করে, আবার আমাদের টাইমটাও কিন্তু বাঁচিয়ে দিচ্ছে। হ্যাঁ টাইমটাও বাঁচিয়ে দিচ্ছে। ভাইয়া একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ভাইয়া টাইপস্ক্রিপ্টে যখন হচ্ছে মানে ব্যাকএন্ডে বা যে কোনো জায়গায় হচ্ছে কোড করে, ঠিক আছে, তারপর ওটা রান করতে সময় আগে হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা ফাইল তৈরি হয়, মানে ফুল প্রজেক্টে হচ্ছে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়, তারপর হচ্ছে রান করে। তো এটা কি ইয়া করে না, মানে লেট হয় না বা মানে টাইম বেশি লাগে? এটা অ্যাকচুয়ালি লেট করে না আপনার, মানে টাইপস্ক্রিপ্ট হচ্ছে নর্মালি ব্রাউজারে রান হতে পারে না, ব্রাউজার হচ্ছে ওর পরবর্তীতে ওর আবার জাভাস্ক্রিপ্টে কনভার্ট করা লাগে। তো জাস্ট এটা হচ্ছে নর্মালি কি হয় আর কি, আপনার যে টাইমটা আর কি, ওই টাইমটা অত বেশি গিয়া না, ইফেক্ট করবে এমন না। ধরুন হচ্ছে আপনার এরকম রান টাইম এরর, অনেকগুলো রান টাইম এরর করতেছেন, হ্যাঁ, কিন্তু আপনি যখন আলটিমেটলি কোড যখন প্রোডাকশনে গিয়ে বিল্ড করতেছেন, তখন গিয়ে হচ্ছে আপনি মানে ইররটা পাচ্ছেন। ধরুন হচ্ছে আপনি 1000টা রান টাইম ইরর হয়ে গেছে আপনার কোডে, বাট আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করার কারণে আপনি ওই ইররগুলো পান নাই, বাট আপনি যখন ওটা বিল্ড করছেন, যখন রান করতেছেন, প্রজেক্ট লাইভ করতেছেন, তখন গিয়ে আপনি ইরর পাচ্ছেন। তখন গিয়ে আপনার জন্য ওটা হ্যাসেল নাকি হচ্ছে আপনি যখন 1000টা যখন ইরর আসতেছে ওগুলো ইমিডিয়েট আপনি চোখের সামনে দেখতেছেন, তখন গিয়ে হচ্ছে আপনার জন্য তখন হ্যাসেল, কোনটা হ্যাসেল আপনার জন্য? মানে হচ্ছে সব করার পরে যখন আমি ডিপ্লয় করতে চাইলাম ওই সময় পাইলে, ওই সময় পাইলে আপনার জন্য হ্যাসেল। তো ওই সময় এবং ওগুলো ফিক্স করতেও আপনার টাইম লাগবে। তো ধরেন আপনার কম্পাইল হতে একটু টাইম লাগতেছে আর কি, বাট ওটা হচ্ছে আপনার পরবর্তীতে গিয়ে যে টাইম কনজিউম হওয়ার যে বিষয়টা, ওটাকে আরও কমিয়ে দিচ্ছে। তো যার কারণে হচ্ছে আলটিমেটলি আপনি একটা বেনিফিট পাচ্ছেন। হতে পারে আপনি কোড কম্পাইল হতে একটু টাইম নিচ্ছে আর কি, বাট ওটা আপনার লং রানে গিয়ে হচ্ছে আপনার অত বেশি ইফেক্ট করতেছে না। যদিও টাইপস্ক্রিপ্ট কম্পাইল হতে একটা টাইম নেই, বাট টাইপস্ক্রিপ্ট বানাইছে হচ্ছে আপনার মাইক্রোসফট। তো টাইপস্ক্রিপ্ট হচ্ছে ওদের ভার্সন আপডেট করতেছে, আপাতত হচ্ছে 5-এ আছে। তো এটা হচ্ছে আপনার টাইপস্ক্রিপ্ট হচ্ছে এখন আপনার গোতে নিয়ে যাচ্ছে, মানে ওদের যে কোড বেসটা আর কি, ওই কোড বেসটা হচ্ছে গোতে নিয়ে যাচ্ছে, যাতে হচ্ছে ওটা আরও ফাস্ট এফিশিয়েন্ট মানে কম্পাইল করে আর কি। ওদের গিয়ারটা কই ছিল জানি, এখন ভার্সন মেবি 9 মনে হয়, মানে গোতে হচ্ছে 9 নাম দিছে মনে হয়, এখন গোতে নিয়ে যাচ্ছে ওরা। যে এদের টাইপস্ক্রিপ্ট গো একটা রিপোজিটরি আছে, এখানে এসে দেখতে পারেন। তো আচ্ছা টাইপস্ক্রিপ্ট 7, হ্যাঁ, তো 7 থেকে হচ্ছে ওরা গোতে শিফট করতেছে। গোতে হচ্ছে কম্পাইল টাইমটা আরও কম লাগে। নর্মালি তো কম্পাইল হয়, মানে কোডগুলো তো সবগুলো ধরেন আপনি C++ যাই করবেন, বিহাইন্ড দ্য সিন তো একটা কম্পাইলার থাকে। তো টাইপস্ক্রিপ্টেরও হচ্ছে একটা কম্পাইলার আছে, তো ওরা কম্পাইলারটাকে হচ্ছে গোতে শিফট করতেছে। তো যার কারণে হচ্ছে এই কম্পাইল টাইমটা আগের চেয়ে আরও কম লাগবে আর কি, আরও ভালো ডেভেলপার এক্সপিরিয়েন্স পাবেন। তো এটা অ্যাকচুয়ালি যদি বলি, এখানে একটা জিনিস দেখেন, আমি যখন এটা রান করব আর কি, এখানে একটা লোডিং টাইপস্ক্রিপ্ট একটা জিনিস পাবেন। এই যে ইনিশিয়ালাইজিং tsconfig.json, তো এটা হচ্ছে tsconfig বা টাইপস্ক্রিপ্টকে কনফিগার করতে হচ্ছে একটু টাইম নেই। তো যার কারণ হচ্ছে আমি এর আগে যেটা করছিলাম আর কি, const h=20 h=40, তো এই যে এর আগে একবার মানে ফার্স্টে যখন দেখাইতে গেছিলাম আর কি, তখন হচ্ছে এটা ইনিশিয়ালি শুরুতে দেখাই নাই, কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি এই যে টাইপস্ক্রিপ্টটাকে এখানে কনফিগার করতে বা লোড নিতে হচ্ছে একটা টাইম নেই। তো ওটা আর কি, তো যখন আমরা এটাকে গোতে শিফট করব, মানে গোতে শিফট করতেছে আর কি, এই টাইমটা আরও কমে যাবে তখন আস্তে আস্তে।
ওকে, আই গেস বুঝাতে পারছি। আচ্ছা, আমরা তাইলে লেসনের দিকে ব্যাক করি। আর কারো কি অন্য কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন কারো? না ভাই। ওকে, তাইলে এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন এখানে তো আমরা মানে এগুলোতে যা কিছু করা দরকার সব কিছুই করছি মেমোরিতে, তো যার কারণে হচ্ছে আমাদের এখন মেমোরি কিছুটা হলেও এফিশিয়েন্ট হয়েছে আমাদের। এটাকে রান করা লাগবে। এই যে কিছুটা তো মেমোরি এফিশিয়েন্ট হলো আমাদের। রেন্ডারিং মেমো কলব্যাক, হ্যাঁ, তো জাস্ট রেন্ডারিং। তো এখন ধরেন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে কাউন্টটা কি অড নাকি ইভেন ওটা দেখতে চাচ্ছি। তো একটা ফাংশন বানাই, ধরেন একটা ফাংশন ইজ ইভেন। তো এটা কি করবে, এটা হচ্ছে রিটার্ন করবে আমাদের কাউন্ট মড 2 ইকুয়াল টু যদি 0 হয়, মানে এটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে আর কি। যদি ট্রু হয় তাহলে হচ্ছে এটা ইভেন, আর ফলস হলে এটা অড। ধরেন আমি পি নিলাম অ্যান্ড ইজ ইভেন, ফাংশনটাকে কল করলাম। যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে ইভেন, আদারওয়াইজ হচ্ছে এটা কি হবে, এটা হবে হচ্ছে অড। এটাতে কারো কোনো সমস্যা আছে বুঝতে? মানে জাস্ট এখানে কোনো সমস্যা কারো? জাস্ট কি করছে, একটা ফাংশন বানালাম ভাই। এখানে কি ইকুয়াল 3 বার দিছে? হ্যাঁ 3 বার দিছি। আচ্ছা আমি বলি, এটা 3 বার এভাবে দেখানোর কারণ আমি হচ্ছে ফিরা কোড ওটা ইউজ করি। এটা হচ্ছে একটা নেট ফন্ট, এটা এখানেও পাবেন গুগল ফন্টসে। আপনারা চাইলে বিএস কোড এটা কনফিগার করতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি যেটা করে আর কি, আমি ধরেন 3টা ইকুয়াল দিলাম, দেখছেন 3টা ইকুয়াল দিলে এটাই ব্যবহার করে দেখাই। 2টা ইকুয়াল দিলাম, এটাই ব্যবহার করে দেখাবে। অথবা শুরুতে নট লাগালাম, তখন এভাবে করে দেখাবে। অথবা শুরুতে এটা লাগালাম, তখন এটা। গ্রেটার দেন ইকুয়াল দিলাম, তখন এটা। অথবা www লিখলাম, তখন এভাবে করে দেখাবে। তো এটা আর কি মেনলি, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন ফিরা কোডটা। আরও অনেকগুলো নেট ফন্ট আরডি, অনেক ধরনের নেট ফন্টস আছে, মানে মেনলি কোডিংয়ের ক্ষেত্রে আপনার ভালো লাগে আর কি। চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনাদের মন যেটা চায় আর কি। আইকন মাইকনও সাপোর্ট করে, ওরকম টাইপেরও আছে অনেক নেট ফন্ট, চাইলে ইউজ করতে পারেন। ওকে, তো এটাতে তো আই গেস কোনো সমস্যা নাই। এটা কি করছে, একটা ফাংশন বানাইছে, জাস্ট চেক করতেছে এটা কি অড নাকি ইভেন। তো 0 ইভেন বলতেছে, 1 অড, এটা ইভেন, এটা অড। তো এভাবে করে করে অ্যাজ ইট ইজ যেটা দেখানো দরকার, হ্যাঁ ওটাই পাচ্ছি। ধরেন আমি এর আগে কী করছিলাম, কোন একটা কম্পোনেন্টকে আমি ফোর্সফুলি কী করছিলাম, লুপ চালিয়ে হচ্ছে গিয়া করছিলাম, স্লো করে দিছিলাম। চলেন আমরা এখানেও সেম কাজটা করি, এটা হচ্ছে ফোর্সফুলি স্লো করে দিই, আরও স্লো করি। রিলোড দেই, বেশি স্লো হয়ে গেছে। আচ্ছা টাইম নেই, সমস্যা নাই। ওকে, আমরা এখন কি করছি, এই যে ইজ ইভেন এই কম্পোনেন্টটার মধ্যে একটা লুপ চালালাম। লুপটার কাজটা কি, লুপটা হচ্ছে কি করবে, মানে একটু টাইম কনজিউম করবে আর কি। জাস্ট টাইম কনজিউম করার জন্য হচ্ছে আমরা একটা লুপ চালালাম। তো এই যে এখানে অড হবে নাকি ইভেন হবে, এটা আমাদের জানতে হলে কি হচ্ছে, এই ফাংশনটা কল করতেছে। তো আমরা তো জানি যে এগুলো হচ্ছে বারবার রিরেন্ডার হয়, তাই না? তো এখানে যখন রিরেন্ডার হচ্ছে, এই ফাংশনটাও হচ্ছে আবার রিরেন্ডার হচ্ছে। তো এই ফাংশনটা যেহেতু আবার মানে আবার নতুন করে আসতেছে, তো এটা কি হচ্ছে, আমি যখন এই যে ক্লিক করতেছে একটা টাইম নিচ্ছে, অড নাকি ইভেন এটা দেখানোর জন্য হচ্ছে একটা টাইম নিচ্ছে। তো এই যে এই টাইমটা যে নিচ্ছে, হ্যাঁ
ধরেন আমি আরেকটা কাজ করি, আরেকটা কাউন্ট বানাই, কাউন্ট 2 বানালাম, কাউন্ট 2, এটাও 01 দিলাম, দেন দেন আরেকটা বানাই, পি বানাই। প্লাস মাইনাস ওকে। এটাতে কোনো সমস্যা, মানে যা করছি আর কি, জাস্ট আরেকটা স্টেট বসালাম, জাস্ট ওখানে হচ্ছে আরেকটা কাউন্ট বসালাম, এটাতে কোনো সমস্যা কারো? না ভাইয়া। আচ্ছা, আই গেস সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখেন, আমরা তো জানি যে কোন একটা স্টেট যখন চেঞ্জ হবে তখন হচ্ছে কি করবে, এর মধ্যে যা কিছু আছে সব কিছু রিরেন্ডার করবে। তো রিরেন্ডার করবে মানে হচ্ছে, ধরেন আমি এই যে কাউন্ট 2 এটাকে চেঞ্জ করব, ধরেন এটার জন্য একটা করি, ধরেন এটাকে এই লাইনে করে ফেলি, এটাকে এই লাইনে কিভাবে mod 2 equal to যদি 0 হয়, ওকে। এখানেও একটা ইভেন্ট অ্যাড করলাম, জাস্ট এখানেরটা কি করছি, আচ্ছা এটা কাউন্ট 2 হবে, এখানেরটা কি করলাম, এখানে একটা সেম লাইনে করলাম, মানে এক্সট্রা আলাদা এটার মতো ফাংশন বানান আর কি, জাস্ট অ্যাজ ইট ইজ ছোটোখাটো করে নিলাম। এটা একটা রিলোড দেই, একটা টাইম নিচ্ছে, ওকে। এখন ধরেন আমি এটা চেঞ্জ করতেছি, দেখেন এটাতেও কিন্তু একটা রিফ্লেকশন হতে টাইম নিচ্ছে, এটা কাউন্ট 2 না, রিফ্লেকশন হতে একটু হালকা টাইম নিচ্ছে। আমি অনেকগুলো ক্লিক করলাম, অনেকগুলো ক্লিক করতেছি, মানে মাউস যদি নোটিস করেন আর কি, অনেকগুলো ক্লিক করতেছি, দেখেন একটা টাইম নিচ্ছে, এখানে দেখানোর ক্ষেত্রে, এখানে আপডেট হওয়ার ক্ষেত্রে একটা টাইম নিচ্ছে। এই যে এই কাজ, এটা কেন হচ্ছে জানেন? মানে কোনো গ্যাস? কেউ কেউ বলতে পারবেন কোনো গ্যাস? আচ্ছা আমি বলি, তো মেনলি কি হয়, কোন একটা স্টেট যখন চেঞ্জ হয় তখন কি করে, ওই স্টেটের মধ্যে যা কিছু কম্পোনেন্ট আছে সবগুলোই হচ্ছে রিরেন্ডার করে। তো যখন হচ্ছে কাউন্ট 2কে আমরা চেঞ্জ করতেছি তখন হচ্ছে কি করতেছে, এই যা কিছু আছে সবগুলোকে হচ্ছে আবার রিরেন্ডার করতেছে। তো রিরেন্ডার করলে যেটা হচ্ছে এটাকেও তো আবার রিরেন্ডার করতেছে, এবং এই যে এই ফাংশনটা, এটা যখন রিরেন্ডার হচ্ছে এই ফাংশনটাও কিন্তু আবার কল হচ্ছে, তাই না? এবং এই ফাংশনটা যেহেতু আবার কল হচ্ছে তার মানে এই লুপটাও চলতেছে, যার কারণে এটা অ্যাকচুয়ালি আমি যখন এখানে ক্লিক করতেছি এখানে আপডেটটা আমার স্লো হয়ে যাচ্ছে। দেখছেন আমি একটা লম্বা সময় পরে গিয়ে হচ্ছে এখানে পাচ্ছি, মানে ইমিডিয়েট কাজ করতেছে না ঠিক মতো এই লুপটার কারণে। এটা বুঝছেন? জি ভাই। কারো কোনো ইস্যু আছে এটাতে? না ভাই। এখন এটাকে তো আমাদের প্রিভেন্ট করা দরকার। হ্যাঁ, এখন এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি? তো এটাকে প্রিভেন্ট করার জন্য একটা হুক আছে, আমরা চাইলে এটাকে ইউজ কলব্যাক দিয়ে দেখতে পারি, র্যাপ করে দেখি, ইউজ কলব্যাক দিয়ে র্যাপ করে, ইউজ কলব্যাক দিয়ে এটা ইস্যু সলভ হয় নাকি দেখি আমরা। ইউজ কলব্যাক ইউজ করলাম, দেন একটা এমটি ডিপেন্ডেন্সি আরে ইউজ করলাম। ইউজ কলব্যাক দিয়েও কিন্তু দেখেন ইস্যুটা ফিক্স হচ্ছে না। তো এটা অ্যাকচুয়ালি ইউজ কলব্যাক দিয়ে এটাকে ফিক্স করা যাবে না, কারণ হচ্ছে এটা আলটিমেটলি এখানে যখন কল হচ্ছে আর কি
ওই ইউজ কলব্যাক দিয়ে র্যাপ করি, যা দিয়ে র্যাপ করি, এই ফাংশনটা কিন্তু কলই হচ্ছে। মেমোরিতে সেভ আছে ঠিক আছে, বাট এটা কিন্তু কল হচ্ছে। তো এটাকে অ্যাকচুয়ালি তখন আমাদের সলভ করার জন্য কি করা লাগবে, ইউজ মেমো ইউজ করা লাগবে। এটাও একটা হুক। রিয়েক্ট হচ্ছে যা কিছু ইউজ দিয়ে শুরু হয় ওটাই হচ্ছে একটা মানে হুক। তো এটাও হচ্ছে অনেকটা মেমোর মতো, জাস্ট এটাকে একটা হুক বানাইছে আর কি। তো আমার কি করছে এখন, ইউজ মেমো দিয়ে হচ্ছে ওকে র্যাপ করে নিলাম। তো ইউজ মেমো হচ্ছে অনেকটা ইউজ কলব্যাক এটার মতো আর কি। তো এখানে হচ্ছে আমাদের একটা এমটি ডিপেন্ডেন্সি অ্যারে পাস করা লাগে। তো যখন আমরা ইউজ মেমো ইউজ করি আর কি, তখন হচ্ছে অটোমেটিক নিজেই কল করে দেয়। আর এভাবে মানে এভাবে কল করার দরকার পড়ে না, আর ও হচ্ছে নিজেই কল করে দেয়। তো এখন আমি যখন ইউজ মেমো ইউজ করছি, এবং এই যে এখানে হচ্ছে একটা ডিপেন্ডেন্সি অ্যারে পাস করা লাগবে। আমরা তো এখানেও জানি একটা ডিপেন্ডেন্সি অ্যারে থাকে, বা আপাতত এখানে কিছু লাগতেছিল না, সেজন্য আমরা কি করছি, এমটি অ্যারে পাস করতেছি। বাট এখানে আমাদের এমটি অ্যারে পাস করলে হবে না। এখানে দেখেন আমাদের একটা ডিপেন্ডেন্সি আছে হুকের, এই যে এটা আমাদের হুকটা কি এটা। তো আমি যদি আপাতত কোনো ডিপেন্ডেন্সি অ্যারে পাস না করি এবং এটাতে ক্লিক করি, সমস্যা নাই, মানে অ্যাজ ইট ইজ এভাবে কাজ করতেছে। এবং এখানে আসেন, এটা কি অড করতেছে, আর মানে 5 না কি অড না, ভাইয়া, এটা বাট এটা তো অড জি হচ্ছে না। অড হচ্ছে না কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওই শুরুতে রেন্ডার হওয়ার সময় যেটা সেভ করে রাখছে ওটাই মানে করতেছে, মানে ওটাই দিচ্ছে। তো এখানে যেহেতু আমাদের একটা কাউন্টের একটা ডিপেন্ডেন্সি আছে, ওকে আমাদের এই কাউন্টের ডিপেন্ডেন্সিটা ওকে এখানে বলে দিতে হবে। এখন আসেন দেখেন, অড ইভেন এগুলো পাচ্ছি, বাট এটা ক্লিক করি, এটা ইমিডিয়েট পেয়ে যাচ্ছি গা। এটার উপর আর ডিপেন্ডেন্সিটা আমাদের আর নাই, মানে এটা যেহেতু ক্যাশ করে রাখছে, যেহেতু কাউন্ট টু এর কোনো ডিপেন্ডেন্সি নাই এটার উপর, ও কি করতেছে, এটাকে ক্যাশ করে রাখতেছে। বাস জাস্ট এতটুকু পোর্শনকে হচ্ছে ও কি করতেছে, ক্যাশ করে রাখতেছে। যার কারণ হচ্ছে এটা আর আমাদের কোড বেসকা স্লো করতেছে না। বুঝতে পারছি? কারো কোনো ইস্যু আছে এটাতে? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলে তো ভালো। এখন দেখেন আমরা তো ইনক্রিমেন্ট এভাবে ইউজ করছি, হ্যাঁ আমরা ইনক্রিমেন্টকে চাইলে এভাবে ইউজ করতে পারি। যদি এটা সাজেস্ট করবো না ইউজ করতে, বাট আপাততর জন্য বলতেছি আর কি। তো আমরা কি করছি এখানে, কাউন্টের জায়গায় কি করছি, কাউন্ট ইউজ করছি ইনক্রিমেন্টের জন্য। এবার চলেন আসি, দেখেন এখানে আমি প্লাসে ক্লিক করব, এক ইনক্রিমেন্ট হয়েছে, কোনো ঝামেলা কারো মানে মানে উইয়ার্ড বিহেভিয়ার কিছু লাগতেছে এখানে, মানে যেটা হওয়া দরকার ওটা তো হচ্ছে, তাই না? হ্যাঁ ভাই। চলেন আবার আরেকটা ক্লিক করি, ক্লিক করতেছি, হ্যাঁ কিছু হচ্ছে না না ভাইয়া। ভাইয়া। এই যে এটা না হওয়ার কারণ হচ্ছে যে ফার্স্ট টাইম তো এটার ভ্যালু ছিল হচ্ছে 0, তো যার কারণে এটাতে যখন ক্লিক করছি এ এক ইনক্রিমেন্ট করে দিছে, সমস্যা নাই, এ এক ইনক্রিমেন্ট করে দিছে। এবং ওই যে আমরা কি জানি, ইউজ কলব্যাক হচ্ছে মেমোরিতে সেভ করে রাখে ফাংশন, কোন একটা ফাংশন। তো ওর শুরুতে যে কাউন্টের ভ্যালুটা 0 ছিল, পরের বারও যখন আমি ক্লিক করতেছি ও তখনও হচ্ছে ওর জন্য কাউন্টের ভ্যালু হচ্ছে 0, ও হচ্ছে চেঞ্জ করতেছে না। তো এখন আমাদের কি করা লাগবে, ডিপেন্ডেন্সি অ্যারেটা দেয়া লাগবে। তো এই ডিপেন্ডেন্সি অ্যারেটার অ্যাকচুয়ালি কাজটা কি, এ হচ্ছে যদি কখনো যদি এর কোনো চেঞ্জ হয়, এই ফাংশনটাকে আবার নতুন করেও ক্যাশে সেভ করবে। যেমনটা হচ্ছে ইউজ মেমো হয়েছিল, যখন কাউন্ট চেঞ্জ হচ্ছে ও আবার কি করতেছে, এটা আবার মেমোরিতে আবার নতুন করে স্টোর করতেছে এই ডেটাটা। ঠিক সেমভাবে আমার যখন কাউন্ট চেঞ্জ হবে ইউজ কলব্যাকের ক্ষেত্রে এই ডিপেন্ডেন্সি অ্যারের, তখন কি করবে, ওই এই কলব্যাক এই ফাংশনটাকে আবার নতুন করে মেমোরিতে সেভ করবে। এখন দেখেন আমি যখন ক্লিক করতেছি আপডেট হচ্ছে, আচ্ছা এটাকে আপাতত একটু গিয়া করে দিই, এই যে আপডেট হচ্ছে। তো এই যে ডিপেন্ডেন্সি অ্যারের কাজটা হচ্ছে এটা আর কি। বুঝাতে পারছি? কারো কোনো সমস্যা? না ভাইয়া, বুঝছি। ওকে, আজকের জন্য এতটুকুই। যদি বলেন আবার রিক্যাপ করতে হবে তাইলে বলেন, রিক্যাপ করব। ভাইয়া, ইউজ কলব্যাকে কি অলওয়েজ আমরা ডিপেন্ডেন্সি অ্যারে ইউজ করব? হ্যাঁ, এখানে হচ্ছে অলরেডি হচ্ছে একটা ডিপেন্ডেন্সি অ্যারে ইউজ করব। যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে তাহলেও ইউজ করব আমরা।
কারণ হচ্ছে ধরেন আমি এটা ইউজ না করলাম আর কি, তখন কি হয় অ্যাকচুয়ালি এটা আলটিমেটলি কি করে জানেন, যখন আমরা কিছু ইউজ না করি তখন হচ্ছে কাউন্ট টু অটোমেটিকলি হচ্ছে যা কিছু আছে সব কিছু পাস করে দেয়। তো যখন হচ্ছে আমাদের মানে ধরেন আমাদের কাউন্ট 1 এর ডিপেন্ডেন্সি আছে, হ্যাঁ, বাট কাউন্ট 2 এর ডিপেন্ডেন্সি নাই, যখন আমরা কিছুই পাস করব না তখন হচ্ছে বাই ডিফল্ট অটোমেটিকলি হচ্ছে সব কিছু হচ্ছে ডিপেন্ডেন্সি এর মধ্যে পাস করে দেয় অটোমেটিকলি। তো যার কারণ হচ্ছে এটা কোনো স্টেট চেঞ্জ হলেই হচ্ছে এটা আবার নতুন করে এই ফাংশনটাকে আবার নতুন করে মেমোরিতে সেভ করে। তো ওই জন্য হচ্ছে সবসময় একটা ডিপেন্ডেন্সি এরে পাস করবেন, না করলে সবগুলোই পাস করে দেয়, বাট আমরা যখন কোনো কিছুর দরকার নাই তখন হচ্ছে ইমটি হিসেবে পাস করব। ধরেন আমাদের যদি যখন যেটা দরকার পড়বে আর কি তখন ওটাকে এভাবে ডট কমা কমা করে অ্যারে হিসেবে পাস করব, বাট যদি কোনোটার দরকার না পড়ে তাহলে ইমটি থাকুক, সমস্যা নেই। ঠিক আছে, জি আর ভাই। আর কোনো কোয়েশ্চেন কারো? ওকে, আই গেস কারো কোয়েশ্চেন নাই, তাইলে আচ্ছা ভাইয়া, ওই যে ইউজ মেমো, এটার ভিতরে কম্পোনেন্ট ইউজ করার ক্ষেত্রে কোনো লিমিটেশন আছে কিনা? মানে ব্যাপারটা হইতেছে যে আমি একদম ওয়েট একটা কম্পোনেন্ট ইউজ করতেছি, আর একটা একদম হালকা আর কি। এখন ওইটা বেশি ওয়েট দেখার কারণে আমি ইউজ করছি যাতে আমি রিরেন্ডারটা খুব ফাস্ট করতে পারি। আচ্ছা, ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে ইউজ মেমো। এটা অ্যাকচুয়ালি আমরা এই কেসে ইউজ করি, কোনো ফাংশনের কেসে মেমো ইউজ করি হচ্ছে আপনার কম্পোনেন্টের জন্য। তো এখন ধরতে পারেন আমি কি সবগুলো কম্পোনেন্টকে এরকম মেমো দিয়ে দিয়ে মানে র্যাপ করে দিব নাকি, মানে এটা তো এটাই তো আপনার কোয়েশ্চেন, মানে যা কিছু আছে সব মেমো দিয়ে হ্যাঁ র্যাপ হ্যাঁ করে হ্যাঁ দেব। হ্যাঁ, না বলতেছে আমরা যা কিছু ইউজ, আমরা হচ্ছে এটা গুড প্র্যাকটিস কিনা? না, এটা যদি এটা গুড প্র্যাকটিস না। আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি সবসময় এরকম মেমো দিয়ে মানে র্যাপ করাটা ঠিক না। যদি ধরুন আমাদের মনে হবে যে না এই কম্পোনেন্ট অথবা এই ফাংশনটা আমাদের টাইম বা আমাদের কম্পোনেন্টকে রেন্ডার করতে টাইম নিবে অথবা হচ্ছে এটা হেভি, শুধুমাত্র ওই সমস্ত কেসেই হচ্ছে আমরা ইউজ মেমো অথবা মেমো ওগুলোকে ইউজ করব, আদারওয়াইজ হচ্ছে এগুলোকে ইউজ করার দরকার নেই। ঠিক সেম কেস হচ্ছে ইউজ কলব্যাকের জন্য, কারণ হচ্ছে আপনি মানে খুব মানে কোনো তেমন ইফেক্টিভ কোনো ইফেক্টই রাখতেছে না, ওরকম একটা কম্পোনেন্টকে যদি আপনি ইউজ মেমো দিয়ে অথবা কলব্যাক দিয়ে র্যাপ করে নেন তখন দেখা যাবে হচ্ছে আপনি র্যাপ না করলে যে টাইমটা কস্ট কনজিউম হতো, র্যাপ করার কারণে আরও বেশি টাইম কনজিউম হচ্ছে বা কস্ট বেড়ে যাচ্ছে। তো ওই জন্য হচ্ছে সবসময় সবগুলো কম্পোনেন্ট বা ফাংশনকে এরকম র্যাপ করবেন না, যখন যেটা মনে হবে যে না এটা একটু টাইম নিতে পারে জাস্ট ওগুলোকেই আপনি র্যাপ করবেন। বুঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আরেকটা হালকা করে আর 5 মিনিট টাইম নেই, আরেকটা টপিক ভুলে গেছি আমি অ্যাকচুয়ালি, হঠাৎ মনে পড়ছে। তো রিয়েক্ট আমরা হচ্ছে এখন কি ইউজ করতেছি, রিয়েক্টের ভার্সনটা দেখায় আপনাদের, এটা হচ্ছে রিয়েক্ট 19। তো রিয়েক্ট 19 হচ্ছে ওর একটা মেজর আপডেট আছে, সেটা হচ্ছে রিয়েক্ট কম্পাইলার। এই যে এখানে যদি আসেন রিয়েক্ট কম্পাইলার, এবং আপনি যদি এই যে এখানে দেখেন আর কি ওরা একটা নোট দিছে, যদি বলে ওরা বলছে যে রিয়েক্ট কম্পাইলার অটোমেটিকলি হচ্ছে এই জিনিসপাতিগুলো ম্যানেজ করে আমাদের হ্যান্ডেল করার দরকার নাই। ঠিক সেমভাবে ইউজ কলব্যাকও যান, নোট দিয়ে দিছে যে রিয়েক্ট কলব্যাক হচ্ছে এগুলো অটোমেটিকলি মেনটেন করে আমাদের ইউজ করার দরকার নেই। তো রিয়েক্ট কম্পাইলারটা হচ্ছে আগে ছিল না, রিয়েক্ট 18 আগে হচ্ছে ছিল না, ওরা হচ্ছে রিয়েক্ট 19 হচ্ছে এটাকে ইন্ট্রোডিউস করছে, যদিও এটা 17 এবং 18 রিয়েক্টের ওখানে কাজ করে কিছু কিছু কেসে, বাট রিয়েক্ট 19 সাথে খুব ভালোই ফিট করে এই যে রিয়েক্ট কম্পাইলারটা আর কি। তো এখন আমরা যদি রিয়েক্ট কম্পাইলার ইউজ করি ওই কেসে হচ্ছে আমাদের আর মানে এগুলো নিয়ে এত পেইন খাওয়া লাগবে না, মেমো টেমো ইউজ করবে এগুলো নিয়ে পেইন খাওয়া লাগবে না। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই কম্পোনেন্টস, এই দেখেন এটা মেমো র্যাপ করে নিছে না, মেমো দিয়ে মানে মেমো দেখাচ্ছে, তো আমরা মেমো ইউজ করছি জি ভাই, দেখাইতেছি। আমরা এখন চাইলে এই যে এগুলো তো আমরা ম্যানুয়ালি করতেছি, হ্যাঁ তাই না, এখন আমরা চাইলে রিয়েক্ট 19 যেহেতু আমরা ইউজ করতেছি তাহলে হচ্ছে আমরা রিয়েক্ট কম্পাইলারকে ইউজ করব এখানে। তো চলেন রিয়েক্ট কম্পাইলার কীভাবে ইউজ করতে হয় দেখে আসি। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে রিয়েক্ট, আমরা হচ্ছে ওই যে npm create byte যখন করছিলাম আমি মনে রাখতে বলছিলাম আপনাদের যে জিনিসটা একটু মনে রাখেন। এই যে দেখেন
রিয়েক্ট কম্পাইলার জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়েক্ট কম্পাইলার, এটা মনে রাখতে বলছিলাম। তো আমরা যখন এখান থেকে এটা সিলেক্ট করবো আর কি, তখন হচ্ছে অটোমেটিক কম্পাইলার সহ আসবে, বাট আমরা কম্পাইলার সহ সিলেক্ট করি নাই, তো যার কারণে হচ্ছে আমাদের এখানে কম্পাইলার নাই। তো আমাদের এখানে ম্যানুয়ালি কম্পাইলারটাকে ইনস্টল করতে হবে। এই যে এদের ইনস্টলেশন গাইড আছে, জাস্ট ফার্স্ট অফ অল হচ্ছে এটাকে কপি করব, কপি করে হচ্ছে আমরা ইনস্টল করব। এটা হচ্ছে একটা ডেপ ডিপেন্ডেন্সি, -d মানে হচ্ছে এটা ডেপ ডিপেন্ডেন্সি। এই যে এটা এখানে আসবে, এখানে আসবে না। এই যে ইনস্টল করলাম T4, এটা কোথায়, এই যে এখানে চলে আসছে রিয়েক্ট প্লাগইন। এটা মেবি আগে থেকেই ছিল, আচ্ছা না আগে থেকেই ছিল না, এটা ইনস্টল করার কারণে এটা এখানে চলে আসছে। তো এখন এটা আমাদের সেট আপ করা লাগবে। তো বাইটের ক্ষেত্রে এখানে সেট আপটা দেওয়া আছে, আপনি যদি রিয়েক্ট ইউজ করেন আর কি ওই কেসেও সেট আপ দেওয়া আছে। তো যেহেতু আমরা বাইট ইউজ করতেছি, তো আমরা চলেন বাইটের সেট আপতে যাই। তো এখানে কি বলছে, বাইট কনফিগে গিয়ে হচ্ছে আমাদের এই জিনিসটা ইউজ করা লাগবে। তো চলেন আমরা বাইট কনফিগে যাই, রিয়েক্ট এটা এখানের মধ্যে আমরা কি করব, এটাকে ইউজ করব। অ্যান্ড আর কিছুই করা লাগবে না, জাস্ট এটা ইনস্টল করবেন, দেন এটাকে এভাবে কল করবেন। তো চলেন এটাকে একটা রান দিলাম। দেন আমাদের যে মেমো টেমো যা ছিল আর কি ওগুলো সরাই দেই, মেমোরাইজড পার্টন আমরা সরিয়ে দিলাম, মেমো টেমোগুলো যা কিছু ছিল আর কি আগে। তো এবার আসি, দেখছেন সবগুলি হচ্ছে র্যাপ করে নিচ্ছে মেমো দিয়ে, এবং এখানে হচ্ছে আপনার একটা স্টার দিছে, নোটিস করতে পারতেছেন। এবং এখানে দেখেন কি বলতেছে, দিস কম্পোনেন্ট হ্যাজ বিন অটোমেটিকলি অটো মেমোরাইজড বাই রিয়েক্ট কম্পাইলার। তো রিয়েক্ট কম্পাইলার ইউজ করলে আর কি যে ফ্যাসিলিটিটা পাবো, ও হচ্ছে ওর নিজে থেকেই হচ্ছে যা কিছু মেমোরিতে রাখার দরকার ও নিজে থেকে এগুলো হ্যান্ডেল করবে, আর আমাদের এগুলো নিয়ে এত টেনশন করার দরকার নেই। এখন দেখেন আমি যদি ক্লিক করি, অড ইভেন হচ্ছে, আমি কনসোল লগগুলো ওপেন করি, এখানে টাইটেল অ্যান্ড বাটন ছিল, টাইটেলে তো রেন্ডার এটা আছে। অ্যান্ড হ্যাঁ দেখেন সবগুলো তো ফার্স্ট টাইম একবার করে রেন্ডার হচ্ছে, প্লাস দিচ্ছি, দেখছেন শুধুমাত্র এটাই। বাট আমরা কিন্তু দেখেন এখানে কি ইউজ করতেছি না, মেমোরাইজ টাইটেল এটাকে ইউজ করতেছি না, আমরা জাস্ট টাইটেল কম্পোনেন্টটাকে ইউজ করতেছি। তো এর আগের কেসে আমরা কি দেখছিলাম, যখন আমরা কম্পাইলার ছিলাম আর কি, তখন কিন্তু এটা রিরেন্ডার করতেছিলাম। আবার কম্পাইলার তুলে দিই, দেখছেন সবগুলো রিরেন্ডার করতেছে, বাট আবার কম্পাইলার লাগাই, রিরেন্ডারটা ও নিজে থেকে মেনটেন করতেছে। তো এটা আর কি কম্পাইলার ইউজ করলে হচ্ছে এগুলো নিয়ে এত পেইন খাওয়ার দরকার নাই আমাদের। বুঝাতে পারছি? জি ভাই, এটাই ছিল, ভুলে গেছিলাম এটার জিনিস। ওকে, কোনো কোয়েশ্চেন? না। আচ্ছা আমি একটা করি তাইলে কোয়েশ্চেন, যেহেতু কারো কোয়েশ্চেন নাই। আচ্ছা আমরা তো অলরেডি কম্পাইলার দিয়ে জিনিসপাতিগুলো করতে পারতেছি, তাইলে আমরা এগুলো শিখলাম কেন? ইউজ কলব্যাক, ইউজ মেমো এগুলো শিখলাম কেন? ফান্ডামেন্টাল ক্লিয়ার হওয়ার জন্য আর কি। ওকে, আর কেউ বলবেন? আর কোনো ওপিনিয়ন? ডিবাগ করতে গেলে তো সমস্যা না হয়, হ্যাঁ বুঝি না কি করতে? যদি ডিবাগ করতে যাই যাতে বুঝতে পারি কোনটা কি বুঝে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আর বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলা। ওকে, আর কিছু? এই বেসিকটা স্ট্রং করার জন্য। হ্যাঁ যা বলছেন সবকিছুই ঠিক আছে, এর বাইরে কিছু বলতেছেন না, ভুল কিছু বলতেছেন না। বাট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে রিয়েক্ট 19 হচ্ছে আপনার কখন থেকে স্টেবল হয়েছে? রিয়েক্ট 19 কই? সব ভার্সনগুলোই আছে। এটা রিয়েক্ট 19 স্টেবল হয়েছে বেশি দিন হচ্ছে না, দেখেন এগুলো সব ক্যানারি এক্সপেরিমেন্টাল, এগুলো এর স্টেবল ভার্সনটা এই যে দেখেন
ওরা যখন এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিল আর কি 19 কেনের মানে এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, তখনও কিন্তু স্টেবল হিসেবে ছিল হচ্ছে 18 ওদের। তো এবং এই যে 18 রিলেটেড কোড বেস আর কি, মানে এখনও অনেকগুলো প্রজেক্ট পাবেন যেগুলো হচ্ছে এখনও 18তে চলতেছে, মানে রিয়েক্ট 18তে চলতেছে অথবা 17তে চলতেছে। কারণ হচ্ছে এই যে রিয়েক্ট 19 আসতেছে অ্যাকচুয়ালি বেশি দিন হচ্ছে না, মানে 1 বছর হচ্ছে আই গেস। তো যার কারণ হচ্ছে আপনি যখন আগের কোড বেসগুলো নিয়ে কাজ করবেন তখন দেখা যেতে পারে হচ্ছে ওখানে রিয়েক্ট কম্পাইলার ইউজ করা নাই। তো যার কারণ হচ্ছে দেখা যেতে পারে হচ্ছে আপনার ওখানে আপনার এই জিনিসপাতিগুলো নিজে থেকে হ্যান্ডেল করা লাগতেছে। তো ওই কেসে হচ্ছে আপনাকে একটা হেল্প বেনিফিট দিবে। এছাড়া হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ক্লিয়ার করতেও বেনিফিট দিবে। আপনি তো এখানে এসে দেখতেছেন সব মেমো অটোমেটিকলি চলে আসছে এখানে, বাট আপনি যদি না জানেন অ্যাকচুয়ালি মেমোর কাজটা কি, হ্যাঁ, তখন গিয়ে হচ্ছে আপনি বুঝতে পারবেন না আসলে এখানে মেমো দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তো এই যে ফান্ডামেন্টাল এই জিনিসপাতিগুলো জানার জন্য আর কি দরকার। ও রিয়েক্ট হচ্ছে আপনার ক্লাস কম্পোনেন্ট দেখছেন বা আইডিয়া আছে ক্লাস কম্পোনেন্ট নিয়ে? কেউ কি জানেন রিয়েক্টে যে একটা ক্লাস, মানে আমরা তো ফাংশনাল কম্পোনেন্ট লিখতেছি, এই যেগুলো হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট রিয়েক্টে, এই যে এগুলো হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। কারণ হচ্ছে আমরা কি করতেছি, একটা ফাংশন বানিয়ে দেন একটা কম্পোনেন্ট বানাচ্ছি। ঠিক সেমভাবে হচ্ছে এক সময় রিয়েক্টে হচ্ছে আপনার ক্লাস কম্পোনেন্ট ছিল যেগুলো হচ্ছে দেখতে অনেকটা এরকম, আমরা হচ্ছে এইভাবে লিখতাম আর কি ক্লাস, মানে এক সময় যেটা ছিল আর কি। তো এই যে ক্লাস কম্পোনেন্ট লেখার যে কনভেনশনটা, এটা এখনও চাইলে আপনি লিখতে পারেন, সমস্যা নাই। বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন আর কেউ ইউজ করে না, মানে এগুলো হচ্ছে অনেক আগে, ধরেন 7-8 বছর আগে মানুষ মানে কোড বেসে গেলে আপনি পাবেন। বাট যেহেতু এখন রিয়েক্ট আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে, সবাই ফাংশনাল কম্পোনেন্টের দিকে মুভ করছে, তো এটা খুব রেয়ার কেস হচ্ছে আপনি প্রোডাকশানে মানে 1% 2% এরকম কোড বেস পাবেন যারা এখন ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করতেছে আর কি। তো যার কারণে হচ্ছে আমি এই রিয়েক্টের ক্লাস কম্পোনেন্ট টোটালি হচ্ছে আপনাদের দেখাই নাই, কারণ এটা দেখাতে গেলে আপনাদের মাথা ঘুরাবে অনেস্টলি যদি বলি। এবং এখানেও বলে দিছে ফিল ফ্রি টু স্কিপ দিস সেকশন, এরও বলে দিছে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। তো যার কারণে আমি আপনাদের জন্য স্কিপ করছি। এবং রিয়েক্টের ডকুমেন্টেশনও যদি যান ওরও বলে দিছে স্কিপ করো, সমস্যা নাই। এই যে উই রিকমেন্ড ডিফাইনিং কম্পোনেন্টস এর ফাংশন কম্পোনেন্ট ইনস্টেড অফ ক্লাস কম্পোনেন্ট। এবং রিয়েক্টও হচ্ছে বলে দিছে যে ভাই ক্লাস কম্পোনেন্ট ইউজ করার দরকার নাই, তুমি ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করো। তো যার কারণ হচ্ছে এগুলো স্কিপ করছি। বাট এই যে নোটটা আর কি, এই নোটটা হচ্ছে আপনি ইউজ কলব্যাক বা মেমোর ক্ষেত্রে পাবেন না। নোট দিছে বাট স্কিপ করতে ওরা বলে নাই। তো যার কারণে হচ্ছে আমি এখনও হচ্ছে এই জিনিসপাতিগুলো একটু দেখাইছি যাতে আগের কোড বেস নিয়ে কাজ করতে গেলে আর কি আপনার ঝামেলা না হয়। ওকে, আই গেস এতটুকুই, আর কোনো কোয়েশ্চেন নাই।